মুসলিমদের পাওয়ারই হচ্ছে এই একসাথে কালেকটিভলি কিছু করা। এই বিবিএমবি তো অনেক আসলে চাপাবাজি করতে হয়, কমিউনিকেশন স্কিল। হ্যাঁ হ্যাঁ, মানে রিয়েলি মার্কেটিং তো আসলে আমি বলবো সরাসরি অনেকটা চাপাবাজি আর কি। আমি পেসিমিস্টিক না, আমি হলো রিয়েলিস্টিক, মানে রিয়েলিস্ট, হ্যাঁ বাস্তববাদী। লজিস্টিক্স আছে না, লজিস্টিক্সটা বাংলাদেশের ব্যবসা ফ্রেন্ডলি না, মানে লাইফ অনেক রোবোটিক হয়ে যাবে আসলে, বোরিং হয়ে যেতে পারে। ইসলামের ফুল মানে ফাউন্ডেশন অফ ইলম নলেজ ইজ বেসড অন মেমোরাইজেশন। মুসলিম হিসাবে তাকদির, রিজিকের বরকত এগুলি মাথায় রেখে বিজনেস করা উচিত। ওপেন এআই হলো লিডিং এআই প্রোভাইডার, হ্যাঁ তাদের মোরাল ফাউন্ডেশন তো ইসলামিক না। এই ব্যাটা নিশ্চয়ই চ্যাট জিপিটি দেবো, এটা লিখছে, এটা তো আমি পারি। বটকে একটা বলে যে হেই, মানে বটের নাম দিয়েছে হেই প্রজেক্ট ম্যানেজার, এই নামে একটা ইস্যু হলো, সে বট তার এই শুনে এটা সামারাইজ করে একটা ইস্যু গিটহাবে পোস্ট দেয়, সেইটা অনুসারে আমি দেখি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজব্রো পডকাস্ট থেকে আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আমার খুবই প্রিয় একজন মানুষ, আমার মেন্টর বলতে পারেন, আমার কলেজের সিনিয়র ভাই বলতে পারেন, বা আমাদের এই সেক্টরে শুধু আমার না, আরও অনেকেরই প্রিয় মানুষ এবং প্রিয় ব্যক্তিত্ব আমাদের মাহবুব ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। মাহবুব ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। জাযাকাল্লাহ ইনভাইট করার জন্য। সো মাহবুব ভাইয়ের অনেকগুলো পরিচয়, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ডিপ ডাউনে যাব। মাহবুব ভাই একাধারে একজন আইটি উদ্যোক্তা, তারপরে একজন অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তারপরে সুবক্তা, মাশাআল্লাহ, এবং আরও অনেক পরিচয় আছে। তো শুরুতেই আমরা যে পরিচয়টা তার কাছে জানতে চাইব, খুবই অদ্ভুত একটা কম্বিনেশন তার কেরিয়ারে। তিনি আইটি উদ্যোক্তা এবং উনি আইটিতে কেরিয়ার ওনার, এটা আসলে যেন তেন কেরিয়ার না, মাশাআল্লাহ উনি বাংলাদেশ ওয়ান অফ দ্য লিডিং একটা অর্গানাইজেশন ওনার হাতে তৈরি। বাট ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি বিজনেস ব্যাকগ্রাউন্ড, উনি বিবিএ এমবিএ করে এসেছেন। আমাদের এক বড় ভাই ছিলেন ইউনিভার্সিটির, উনি কিন্তু বাংলা গ্র্যাজুয়েট, এবং আপনার মতো ওনার কেরিয়ার আইটিতে খুবই ভালো করতেছেন আর কি, আইটিতে মাশাআল্লাহ। সো ভাইয়া, শুরুতেই আপনার কাছে এই জার্নিটা, যে ধরেন আপনি একদিকে পড়াশোনা করলেন, আবার আইটিতে মাশাআল্লাহ বেশ অনেক ভালো একটা পজিশন হোল্ড করছেন, সো এই জার্নিটা যদি দিয়ে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্স্টে কিছু ডিবাঙ্ক করি। তো লিডিং কোনো অর্গানাইজেশন না, আমাদের কোম্পানিটা ছোট, বাট ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করে অনেকে চিনে এই আর কি। বাট অত জায়ান্ট কোনো কোম্পানি বা এরকম না, সার্ভাইভিং আলহামদুলিল্লাহ। সো ক্যারিয়ার ব্যাপারটা হচ্ছে যে আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল, ব্যাপারটা এরকম না যে আমি ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ ছিল, মানে ক্লাস 6-7 থেকে ইলেকট্রনিক্সের এই সার্কিটটাকে ডিগ্রি করতাম। সো আলটিমেটলি ইচ্ছা ছিল যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবো আর কি। সো অবভিয়াসলি মানে লিডিং পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে, মানে ভালো বা পাবলিক ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে তখন আসলে বিবিএতে ভর্তি হই, হ্যাঁ, যাতে ইয়ার লস না যায়। আচ্ছা, বিবিএতে ভর্তি হই, বাট বিবিএতে ভর্তি হওয়ার আগে, মানে সেটা 1998 আমাদের ইন্টার পরীক্ষার সময়, তখন থেকেই প্রোগ্রামিং করা শুরু করি। সো ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রিক সার্কিট থেকে হবি শিফট হয় প্রোগ্রামিংয়ে। সো এই প্রোগ্রামিংটা আমি মানে অ্যাজ এ হবি কন্টিনিউ করি। পরে দেখলাম যে এটাতে ক্যারিয়ার করা সহজ এবং হালাল ইনকাম করা সহজ কম্পিটিটিভলি আর কি। তখন এদিকেই থেকে গেলাম আর কি। যদিও মাস্টার্স করার পর বেশ ভালো কিছু মানে এমবিএ রিলেটেড কিছু সুযোগ আসছিল, বাট আল্লাহ বাঁচাইছে, ওইদিকে যায়নি অবভিয়াসলি। আপনারা জানেন যে এমবিএ বা বিবিএর এগুলি যে ক্যারিয়ার হয়, ফাইন্যান্স, মার্কেটিং, এগুলির চেয়ে রিলেটিভলি আইটি ক্যারিয়ার হালাল ফ্রেন্ডলি বলা যেতে পারে আর কি। 1998, এটা তো ভাইয়া অনেক আর্লি স্টেজ। হ্যাঁ, ওই সময় অনেকের আমাদের কম্পিউটারই ছিল না। হ্যাঁ, বাট আপনার কম্পিউটার ছিল, এবং আপনি প্রোগ্রামিং এ কিভাবে ওই সময় ইন্টারেস্টেড হলেন? এটা তো খুব রেয়ার একটা বিষয়। হ্যাঁ, তখন আসলে পিসি অনেকের কমই ছিল। আমাদের কম্পিউটার প্রথম যে কনফিগারেশন ছিল এটা পেন্টিয়াম 1, 233 মেগাহার্টজ, 32 মেগাবাইট র্যাম, 5.1 জিবি হার্ড ডিস্ক। হ্যাঁ, 1 জিবি? হ্যাঁ, 5 মেগাবাইট তখন? না 5.1 জিবি হার্ড ডিস্ক। হ্যাঁ, হার্ড ডিস্কটা আর কি। সো এই ছিল কনফিগারেশন। সো আমরা দুই ভাই না 3 ভাই আসলে, বাট পিঠাপিঠি 2 ভাই। সো আমরা রেশনিং করে নিয়ে গেছিলাম যে রাত্রেবেলা আমি আবার রাত জাগতে পারতাম না, রাত্রেবেলা সে ইউজ করবে আর দিনের বেলা আমি। সো সে আবার 3D ম্যাক্স বা এগুলি করতো।
ও 3D ওই সময় হ্যাঁ ওই সময় মাশাআল্লাহ। 3D অ্যানিমেশনে মায়া 3D ম্যাক্স তারপরে আর কি জানি সিনেমা 4D এগুলোতে কাজ করতো আর আমি দিনের বেলায় প্রোগ্রামিং করতাম। সো স্টার্ট করি জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারপর সি, ভিজুয়াল বেসিক, প্যাসকেল, জাভা, পিএইচপি, ওই 7-8টা ল্যাঙ্গুয়েজ করা হয়ে গেছে 2004 সাল পর্যন্ত আর কি। এটা মানে শুরুটা কিভাবে, মানে এইটা যে প্রোগ্রামিং করা যায়, আপনি তখন ইন্টার স্টুডেন্ট? না ইন্টার ঠিক পাস করার পর পাস পরই, করার পর রেজাল্ট পর। বের হওয়ার আগে। মানে ইন্টারেরই বলা যায়। হ্যাঁ হ্যাঁ সো ওই সময় তো আসলে রিসোর্সও এত অ্যাভেলেবল খুবই ছিল কম ছিল আসলে। হ্যাঁ তখন ওই মাইক্রোসফটের একটা ছিল হেল্প ফাইল বলে আমরা CHM.CHM, মানে মাইক্রোসফট অফিসের সাথে একটা হেল্প ফাইল দেয়, সেখানে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশন ছিল, এই করলে এই করা যায়, এই করলে এই করা যায়। ওই ডকুমেন্টেশনটা পরে মুখস্থ করে ফেলছিলাম। সো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করতে কিছু লাগে না আসলে, ব্রাউজারে এক্সিকিউট হয়। সো নোটপ্যাডে প্রোগ্রামিং লেখে, মানে প্রোগ্রাম কোড লেখে, ওটা আবার এক্সিকিউট করা যায় ইজিলি। রিফ্রেশ দিলে, কম্পাইলও নাই, রিফ্রেশ দিলে আবার এক্সিকিউট হয়। এই তখন থেকে এটা হতো। তখন আবার যারা বইটা ফ্রেন্ড ছিল ওরা আবার সিটি শিখতো, তখন আবার সি শিখলাম কিছুদিন পরে, সবই একা একা অবশ্য। একমাত্র আমি সিস্টেক নামক একটা ছিল ট্রেনিং সেন্টার ছিল কলাবাগানে, সিস্টেক। এটা আবার এই আমাদের রাশিদুল ভাইয়ের সিস্টেক ডিজিটাল না, এটা আলাদা। তো সিস্টেকে আমি 3 মাস না 4 মাস একটা জাভার প্রোগ্রামিং শিখি। ওই একমাত্র ছিল যে কোথাও গিয়ে ইনস্টিটিউশনে শিখি 3-4 মাস। মানে অ্যাপটেক নামে একটা ইয়ে ছিল। হ্যাঁ অ্যাপটেক এনআইটি আমাদের ছিল, ওগুলো যাইনি, সবই সেলফ টট। তখন বইয়ের উপর নির্ভর করতে হতো অনেক আর কি। ইন্টারনেটে এখন তো মানে ঢুকলে ভিডিওতে অনেক হেল্প পাওয়া যায়, ওরকম ছিল না। বইটই পড়তো, আর ফ্রেন্ড যারা ছিল বিভিন্ন কম্পিটিশন, এসিএম কম্পিটিশন করতাম। এভাবেই আস্তে আস্তে আইটিতেই সেটেল করলাম আর কি। সো এইটা কি এখন কি রিগ্রেট লাগে ভাইয়া যে আমি আইটিতে আছি, বাট 6-7 বছর আপনি তো অন্য একটা ট্র্যাকে বিবিএমবিএ করেছি, হ্যাঁ, এটা কি আপনার কাছে ইরিলেভেন্ট বা টাইমটাকে ওয়েস্টিং মনে হয় কিনা? না না, ইনফ্যাক্ট এই জিনিসটার বিরুদ্ধে আমি বেশ কয়েক জায়গায় টক দিয়ে আসছি যে মানুষের প্রেফারেন্স চেঞ্জ হয়। অনেকে বলে না ছোটোকালে তোমার কি হওয়ার ইচ্ছা, একজন বলবে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, ইঞ্জিনিয়ার। আমাদের সব ছোটোকালে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বাইরে কিছু ছিল না আসলে, সবাই ডাক্তার হইতে চাইতো। সো এই যে এখন যে তার ডাক্তার হইতে ইচ্ছা করে, ইন্টারের পর তার দেখা যাবে অন্য কিছু ইচ্ছা করে, বা ইঞ্জিনিয়ার হইতে ইচ্ছা করে, অথবা স্টোরি রাইটার ইচ্ছা করে। সো প্রেফারেন্স চেঞ্জ হয়। আমি যেভাবে ভাবি এটা হলো মানুষের রিজিকের জন্য একটা কাজ থাকা উচিত, বা যেই কাজই করুক সেটা সিরিয়াসলি করবে। এখন যদি হয় আমার পেশা অ্যাকাউন্টিং ফর এক্সাম্পল, যে আমার একটা গ্রুপ অফ কোম্পানিস অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, আমি অ্যাকাউন্টিংটাই সিরিয়াসলি করব। নট নেসেসারিলি অ্যাকাউন্টিং আমার প্যাশন হইতে হবে। প্যাশন হলে ভালো আলহামদুলিল্লাহ, যে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিংটা হলো এক্সাম্পল ভালো হচ্ছে কিনা, অন্য এক্সাম্পল দিলে ভালো হতো। বা প্রোগ্রামিং ফর এক্সাম্পল, প্রোগ্রামিং যে প্যাশন হইতে হবে, যে আমি রাত দিন মানে মাথার মধ্যে এটাই ঘুরতে হবে, এটা ঘুরলে ভালো, বাট জরুরি না। জরুরি হচ্ছে যার কাজ যা থাকবে এটা সিরিয়াসলি করতে হবে, পারফেক্ট লেভেলে করতে হবে, এক্সপার্টিস লেভেলে, মাহারতের সহকারে, এটা জরুরি বেশি। সো মানুষের প্রেফারেন্স চেঞ্জ হয়, প্রেফারেন্স শখের জায়গা থাক, শখ আবার চেঞ্জ হতে পারে। বাট ক্যারিয়ারের ব্যাপারটা এমন না যে ছোটোকাল থেকে একটা ট্র্যাকে পড়াশোনা করে জাস্ট এন্ড আপ হবে এমন জায়গায় যেটা তার জন্য কমফোর্টেবল। আছে আমার এক ফ্রেন্ডের দুলাভাই, সে প্রায় 15 বছর আইটিতে থাকার পর হঠাৎ করে এইচআরে সুইচ করে। হ্যাঁ, একদিন বলে যে ভাই মাহবুব, আমার 15 বছর পর মনে হয়েছে যে এই ফিল্ডটা আমার না। এই যে বার্ন আউটটা হয় না, ঠিক অনেকের হতে পারে। হঠাৎ করে আমি বিজনেসের ক্ষেত্রে হয় ভাই, বিজনেসের ক্ষেত্রে হয় যে একটা জিনিস, হ্যাঁ বার্ন আউট, অনেকদিন করলাম আর ভালো লাগতেছে না। এর মানে হয় না এমন না যে একটা স্পেশালাইজড ফিল্ডে সারা জীবন থাকতে হবে। কিছু স্পেশালাইজড ফিল্ড আছে, ফর এক্সাম্পল নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ এই আসলে অন্য জায়গায় লাভ নেই, হ্যাঁ ডাক্তারি, এরা সারা জীবন করবে। বাট অন্যান্য অনেক পেশা আছে যেগুলো আসলে সুইচ করা পসিবল, বা কিছুটা ডাইভার্সিফাই থাকা পসিবল। একজন মাল্টিপল স্কিল থাকতে পারে, মাল্টিপল চেঞ্জ করতে পারে। আপনি তো একজন নট অনলি ইউ আর ইনটু ধরেন আইটি মানে অ্যাজ এ ক্যারিয়ার, আপনি তো একজন মানে উদ্যোক্তাও। সো একজন এন্টারপ্রেনার তো ধরেন যেই শুধু আইটি টেকনিক্যাল নলেজ থাকলে তো হবে না, তার মার্কেটিং, সেলস, এইচআর এই জিনিসগুলো। সো আমার মনে হয় যে আপনার বিবিএমবি এর ওই পড়াশোনাটা পরে এসে অনেক কাজে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো, কারণ হলো এই বিবিএমবি তো অনেক আসলে চাপাবাজি করতে হয়, কমিউনিকেশন স্কিল। হ্যাঁ হ্যাঁ, মানে রিয়েলি মার্কেটিং তো আসলে আমি বলবো সরাসরি অনেকটা চাপাবাজি আর কি। মানে একটা সিম্পল জিনিসকে ফুলাই ফেপায় খাওয়াইতে হয় মানুষকে, অবভিয়াসলি। হ্যাঁ, সুগার কোটিং। হ্যাঁ, সো আমাদের সময় এই এনএসসিতে ডিবেট হইতো, অ্যাসাইনমেন্টের তো সব জায়গায় থাকে, বাট ডিবেট হইতো। এই কমিউনিকেশন স্কিল
অন্য স্ট্রেঞ্জারের সাথে কথাবার্তা বলা বা বিগ শটদের সাথে কথাবার্তা বলা, এই জিনিসটা হেল্প হয়েছে, যেটা ক্লায়েন্ট কমিউনিকেশনে সহজ হয়। হ্যাঁ, কারণ ক্লায়েন্টের সাথে কীভাবে ডিল করতে হবে, তার মনস্তত্ত্ব বোঝা, তাদের কালচারে কথাবার্তা বলা, এইগুলি কিছুটা আপব্রিঙ্গিং হয়তো হয়েছে ইয়েতে, এমবিএতে। আমাদের সিএসসিতেও দেখতাম যে আমাদের ভার্সিটিতে ওই যে ক্রস ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়ানো হতো, মানে আমরা পড়তাম স্ট্যাটিস্টিক্স তো পড়তামই, সিএসসি আমাদের ওই সময় বেসিক কম্পিউটার ছিল, আমাদের আবার যে সিএসসি ডিপার্টমেন্টের টিচাররা এসে ক্লাস নিত, আবার ভাইস ভার্সা ওদের আবার মার্কেটিং ফাইন্যান্স এগুলো কিন্তু ছিল ওদের কোর্সে। ওই যে ওই কনসেপ্ট থেকে যে আসলে আপনি যখন এন্টারপ্রেনার হবেন আপনাকে তো আসলে সবগুলা সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। সো মানে এটাও অনেক ইম্পর্টেন্ট যে আপনার, আমার মনে হয় যে আপনার এই ক্যারিয়ারটা এই জন্য আরো শাইন করছে। কিন্তু আমি বিবিএ এমবিএ পড়াটা আসলে রিগ্রেট করি, কারণ হলো এই বিবিএ এমবিএ হলো এই লাস্ট সেঞ্চুরির স্ক্যাম, বিগেস্ট স্ক্যাম। ভাই আমি ডিফার করব না, আপনি বলেন। বিবিএ এমবিএ পড়ে আসলে কেউ এক্সপার্ট হয় না। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। হয়তো বা স্কিলড যে ইকোনমিক্স পড়ে, ফর এক্সাম্পল, সে এই যে রিসেন্ট যে একটা খবর আসছে যে চায়না তাদের ইউএসের 500 বিলিয়ন ট্রেজারি বন্ড সেল করে দিচ্ছে আর কি। হ্যাঁ, অথবা আমেরিকা একটা স্টেবল কয়েন ছাড়তেছে আর কি, যাতে তাদের 37 ট্রিলিয়ন ডলারের ডেটটা প্রায় অর্ধেক করে ফেলবে চক্রান্ত করে। জিনিসটা হলো তারা এই নতুন একটা স্টেবল কয়েন খুলছে, যেটা $1 = 1 কয়েন। স্টেবল কয়েনটা আবার কি ক্রিপ্টো। সো কদিন পরে যা করবে যে আমেরিকা ডলার দেওয়ার বদলে, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় করছিল যে আমরা গোল্ডের বদলে ইউএসডি দিব, এখন ইউএসডির বদলে ওরা বলবে আমরা ক্রিপ্টো দিব, কারণ ক্রিপ্টো চলে, স্টেবল কয়েন $1। কিন্তু হঠাৎ করে ওরা অন পারপাস এটা প্রাইসটা ড্রপ করে দেবে। সো যারা আসলে ইউএস এর কাছে ফর এক্সাম্পল $100 বিলিয়ন পাইতো, সে $100 বিলিয়ন এখন ভ্যালু হবে $50 বিলিয়ন। কিন্তু এই $50 বিলিয়ন পেলো কে? আমেরিকা বেনিফিশিয়ারি। সেটার বিরুদ্ধে রাশিয়ানরা কথা বলতেছে, মানে যেটা বলতেছিলাম আর কি, যে ইকোনমিক্স মানে পড়ছে আর কি, ইকোনমিক্স পড়ার কারণ তার স্কিলের কারণে, তার আন্ডারস্ট্যান্ডিং এবং এই 4 বছরের মানে স্পেশালিস্ট স্কিলের কারণে সেই ইমপ্লিকেশনটা ধরতে পারবে যে এই ইউএস ট্রেজারি বন্ড চায়না 500 বিলিয়ন যদি বিক্রি করে দেয় মার্কেটে ইম্প্যাক্টটা কী করবে। একজন বিবিএর গ্র্যাজুয়েট আনলেস হি ইজ রিয়েলি স্মার্ট ধরতে পারবে না, কারণ ও আবার দুইটা ইকোনমিক্স পড়ছে, এখানে ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, আমরা 3টা পড়ছি, ম্যাক্রো ইসলামিক ইকোনমিক্স। বাট স্টিল সেভাবে আসলে কেউ ওভাবে তাফাক্কুর যেটা বলি আর কি, ডিপ থট, সেভাবে হয় না। বিবিএমবিএ ইজ এ স্ক্যাম। এটা স্মার্ট মানুষকে স্মার্ট বানায়, কোনো মানে স্পেশালাইজ বানায় না আসলে। সে না পারে অ্যাকাউন্টিং, না পারে মার্কেটিং, না পারে ফাইন্যান্স, না পারে এইচআর। বিবিএমবিএ এর ভাইয়া ফিলোসফিটাই আসলে এইভাবে তৈরি করা হয়েছে যে ওখানে আসলে কাউকে মাস্টার করা হবে না, মানে এখানে আসলে ম্যানেজার বানানো হবে বা এন্টারপ্রেনার বানানো হবে। কিন্তু এত ম্যানেজারের দরকার আছে না। অরিজিনালি আইডিয়াটা যদি থাকে যে বিবিএ এরকম একটা কোর্স থাক যে আমাদের দেশে এতগুলো ম্যানেজার দরকার, তখন জিনিসটা হবে যে খুব স্পেশালাইজ। ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির আইবিএগুলো, যেগুলো ঢোকা এক্সট্রিমলি ডিফিকাল্ট, এখান থেকে বের হোক। এখন যাবে প্রত্যেকটা, এইটা তো ডেফিনেটলি একটা প্রবলেম। আমি এটা দরকার আছে ভাইয়া, মানে অ্যাকর্ডিং টু মি, আমি বেনিফিশিয়ারি বিইং এ ধরেন বিবিএমবিএ গ্রাজুয়েট এবং এন্টারপ্রেনার, আমি রিয়েলি আমি অ্যাপ্রিশিয়েট করি, মানে যে আমি অনেক হেল্পফুল হয়েছি ভাইয়া। বড় যদি ধরো জায়ান্টদের দেখো, হ্যাঁ, অনেকে দেখবে ফিলোসফিতে পড়াশোনা করছে অথবা অন্য টেকনিক্যাল, বিবিএমবিএ দুই একটা দেখো যে বিলিয়নিয়ার বাই আছে, নাই তো? এটা আসলে আপেক্ষিক বিষয়, এটা না আসলে নাই, আমি ফ্যাক্ট চেক করে ওই যে ওরা তো, এটা আসলে স্কুলগুলোর প্রবলেম হ্যাঁ। আমরা শুরু থেকেই আমাদেরকে পড়ানো হয়েছে যে ইউ আর গোনা বি আ গুড প্রোডাক্ট ইন দ্য মার্কেট, নট অ্যান এন্টারপ্রেনার, নট অ্যান উদ্যোক্তা, মানে আমরা হচ্ছে ভালো প্রোডাক্ট হবো, ভালো ম্যানেজার হবো। সো আমি লাস্টের দিকে এসে কিছু টিচার আমাদের হয়তো একটু বুস্ট করছে, বা তখন তো আসলে আপনি তো জানেনই সোশ্যাল কনটেক্সট ছিল তো আমাদের সময়, কি ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে আমরা একটা আসবো ইনশাআল্লাহ, যে চয়েস ছিল আসলে 3টা, যে তুমি কি বিসিএস দিবা নাকি বিদেশ যাবা নাকি মাল্টিন্যাশনালে জব করবা। সো তখন মানে বিজনেস ছিল ফার অ্যাওয়ে পিছনে, বা ইভেন আইটিও আসলে ওইভাবে ছিল না, 2000 এর পরে আসছে। সো তখন তো আসলে সোশ্যাল স্ট্রাকচারই ছিল এরকম যে আমাদেরকে প্রোডাক্ট বানানো হচ্ছে। সো এটা আসলে স্কুলের প্রবলেম। এটা বিবিএমবিএ ডিজাইনিংটা আমার কাছে ইন এ সেন্স ভালো লেগেছে ভাইয়া, কারণ আমি এখন প্র্যাকটিক্যাল লাইফে এসে দেখছি তো ভাইয়া যে অনেকেই ধরেন
মানে আমরা নর্মাল একটা জিনিস যেটা পড়ে আসছি স্কুলে ইউনিভার্সিটিতে, সো ওই জিনিসটা আসলে মানুষ বুঝতেছে না। তো ওইটা বোঝার জন্য আবার এই যে এখন কিন্তু আবার নতুন স্ক্যাম শুরু হয়েছে, যেটার বিরুদ্ধে আমরা লেখালেখি করতেছি, এই যে মেন্টরশিপ, এইটা সেটা, হ্যাঁ, লাইফ কোচ লাইফ কোচ, কি একটা ভাই কোর্স করায় 3 লাখ টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করছেন একটা এমবিএ ডিগ্রি এই টাকায় করা যায় একটা ইউনিভার্সিটিতে, 15টা ফুল ক্রেডিট সাবজেক্ট, মার্কেটিং, এইচআর সব, ফাইন্যান্স। সো ওই জিনিস দেখেন মানুষ কিন্তু এখন করতেছে, তাহলে আপনি কিভাবে এটাকে স্ক্যাম বলবেন? সেটাও ওই যে ব্যাপারটা এরকম, এই লাইফ কোচ বা যেগুলি কথা বললাম এগুলো কারো কারো কাছে হেল্পফুল, সবার কাছে না, মেজরিটির কাছে স্ক্যাম, তাই না? এই যে বিশাল হল রুম এই করে সবাইকে প্রোডাক্টিভিটি লেসন দিচ্ছে, কয়জন নিতে পারবে এখানে? আগেও কিন্তু ছিল, আগে এইসব আমরা বিবিএ এমবিএ স্নেক অয়েল ইয়া বলে ভাই, এটা অনেক ইয়ার ওল্ড একটা ইয়া, 19 আমি অনেক স্টাডি করছি এটা নিয়ে, 23 সালের দিকে স্নেক অয়েল সেলার। হ্যাঁ হ্যাঁ, স্নেক অয়েল, ঠান্ডার তেল বিক্রেতা। এরকমই আমার কাছে মনে হয় যে এই যে মাস অ্যাডপশন, যে এটার বিরুদ্ধে আমি আসলে, এই জন্য আমি এখন কাউকে বিবিএ এমবিএ যদি আসে যে কি পড়বো, না এটা তো এখন ওভাররেটেড, আসলে অনেক ওভাররেটেড। এখন স্পেশালাইজেশনের যুগ আসলে, মানে এখন কেউ যদি মানে তার স্কিল বিল্ড আপ করা উচিত, যে আমি বলতে পারি আমি এইটা পারি, আমি এইটা ভালো বুঝি, হ্যাঁ আমি এটা ভালো বুঝি, আমাকে এটা দেন, এই জিনিসটা বিবিএ কেউ ক্লেম করে না আসলে। ও ইনফ্যাক্ট বলবেও না আমি ভালো চাপা মারতে পারি, তাই না? মানে ও হচ্ছে ডটগুলা কানেক্ট করতে পারে, বা ধরেন করতে পারার কথা আসলে পারে না ম্যানেজার হিসেবে, কারণ কারোর সাথে আধা ঘন্টা কথাবার্তা বললেই হ্যাঁ তার যে একাডেমিকের রিফ্লেকশন তার উপরে, মানে লাইফের উপরে, এটা বোঝা যায় তার কথাবার্তা। আমি তো অনেকের সাথে ইন্টারাক্ট করছি, আমার কাছে মনে হয়েছে যে এই তাদের এই একাডেমিকের এই 4 বছর বা 6 বছর পড়ুক, এই একাডেমিকের এইটা রিফ্লেকশনটা তাদের কম। এখন যদি কেউ কর্পোরেট এই হটশট বা এগুলির সাথে কম্পেয়ার করে, ওগুলো আলাদা, কারণ এই টেলিকম জায়ান্টগুলো এরা যেভাবে ফিল্টার করে নেয় যে 1000 জনের থেকে একজন নেবে, তো বেস্ট অফ দি বেস্ট নেবে, হ্যাঁ ওগুলি আসলে আউটলায়ার। বাট ইন জেনারেল আসলে আমার কাছে মনে হয় বিবিএ বিশেষ করে বিবিএ অ্যাজ এ 4 ইয়ার্স অনার্স কোর্স ইজ মানে ক্ষতিকর এখনকার যুগে। এক্স্যাক্টলি। এখন এই প্রশ্নটা আমরা পরে আসতাম, বাট যেহেতু চলে এসেছে, যে আমিও এগ্রি করি পার্শিয়ালি যে বিবিএ আসলে এখনকার ধরেন যে জিনিসগুলো পড়ানো হয়, এটা অলরেডি ধরেন আমি চ্যাট জিপিটিতে উইদিন 1 or 2 ডেজে আমি এটা নিতে পারবো এটার ইনপুটটা। সো এখন আপনি তাহলে ক্যারিয়ারের ক্ষেত্রে, আপনি একজন ইউথ অ্যাক্টিভিস্ট, ইউথদের নিয়ে কাজ করেন, পরামর্শ দেন, সো আপনি কি সাজেস্ট করেন, কোন সাবজেক্ট বা সামনের 5 ইয়ার পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে বা ক্যারিয়ার গোলের ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো পরামর্শ দেন? তার আগে এই ক্যারিয়ার আপনি বিবিএ গ্রাজুয়েট এন্ড আইটি এন্টারপ্রেনার। আচ্ছা, আমার আজকে কথাবার্তা অনেকের পছন্দ হবে না, প্লিজ আমরা আনসেন্সর্ড। ক্যারিয়ার জিনিসটা এটা আসলে পপুলারাইজ করছে আসলে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, রাইট, তাই না? এর আগে কিন্তু ক্যারিয়ার সেবা ছিল না। ক্যারিয়ার ছিল রাজপ্রাসাদে ক্যারিয়ার থাকে, তো মিলিটারিতে একটা এসকেলেশন থাকতো, সৈনিক হয়ে ঢুকতো, হয়তো জেনারেল হয়ে বেরোতো, ব্যাপারটা এরকম আস্তে আস্তে। বাট বাকি কাজগুলোতে ছিল স্কিল। কেউ কার্পেন্টার, সে কার্পেন্টার করতে করতে সে নিজেই একা আস্তে আস্তে বস, বা কেউ আসলে তলোয়ার বানায় বা সোর্ড পলিশার, আস্তে আস্তে তার মাহারত এক্সপার্টিস গ্রো করতে করতে পারফেকশন লেভেলে চলে যেত। বাট এই যে ফার্স্টে ঢুকলো একটা ইয়েতে, আরও এক্সিকিউটিভ, হ্যাঁ আরও 4-5টা ল্যাডার ঢুকে লাস্টে ম্যানেজার হলো, এই জিনিসগুলো মোটামুটি লাস্ট 70-80 বছর বা 100 বছরের ইনভেনশন বলা যেতে পারে। এটা আমাদের এই মুসলিমদের অরিজিনাল যে লাইফের পারপাস, এটার সাথে খুব বেশি কম্পেটেবল না, মানে 100% কম্পেটেবল না। অবভিয়াসলি ক্যারিয়ার একটা বাস্তবতা, হ্যাঁ বাস্তবতা অস্বীকার করা যাবে না। এখন মুসলিমদের মানে আসলে কি মানে কেন পাঠানো হয়েছে আল্লাহ, হ্যাঁ আমাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, রিলিজিয়াস রেসপন্সিবিলিটি আছে। এখন যেভাবে ক্যারিয়ার মানুষ প্ল্যানিং করে, যে এই 9 to 5 জব, হ্যাঁ 9 to 6 জব বা 9 to 6 জবের বাইরেও মানে ক্যারিয়ার প্রমোশন পাইতে হলে এক্সট্রা কাজ করতে হবে, 9 to 10, এগুলি করার ফলে মানুষকে মানে খুব আটকায় ফেলা হয়েছে একটা ইয়েতে, সে আর কিছু তার সোশ্যাল রেসপন্সিবিলিটি, তার কালেকটিভ কোনো এঙ্গেজমেন্ট, রিলিজিয়াস রেসপন্সিবিলিটি, এগুলিতে ইনভলভ হতে পারে না। অ্যাজ এ ম্যাটার অফ মানে রেজাল্ট যা হয় আমরা দেখি যে সবাই ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে আসলে, তাই না? একজন আরেকজনের খবর রাখে না। ইনফ্যাক্ট এই ইউনিভার্সিটিতে আমি একটু আগে বললাম যে বিবিএ, আরেকটা কারণ হলো ওই যে ওপেন ক্রেডিট সিস্টেম, কোনো ব্যাচ নাই,
না হ্যাঁ। আমাদের আবার ছিল হ্যাঁ পাবলিকে আছে, বাট হ্যাঁ 6 মাস 6 মাস ব্যাচ থাকা উচিত। এই 3 মাসে অন্য সাবজেক্টের ক্ষেত্রে সত্য ভাইয়া, না অন্য সাবজেক্টে আইটি গুলোতে আইটিতে হয়, আইটি তো সিমিলার। হ্যাঁ ব্যাচ নেই, প্রাইভেটে তো কোনো এটা ব্যাচ খুবই নেই। ডিস্ট্রাকটিভ একটা জিনিস। এক্স্যাক্টলি, মানে সোশ্যালাইজিং যে বিষয়টা, সোশ্যালাইজিং নাই, কালেক্টিভলি হ্যাঁ কালেক্টিভলি একটা কিছু করা যায়, মানে এটা একটা শক্তি, তাই না? আর ইসলামে কিন্তু জামাতবদ্ধ থাকা, একসাথে এটা করা। কি ডেলিভারেট ভাইয়া এই ইয়াটা? হ্যাঁ আমারও তাই মনে হয়। ডেলিভারেট। আমরা একটা ইনসিডেন্ট বলি। হ্যাঁ। আমরা ইউনিভার্সিটিতে আমাদের সবগুলা ব্যাচের আলাদা আলাদা পরীক্ষা হইতো। সো ইউনিভার্সিটি আমাদের ডিপার্টমেন্ট আর কি, তখন ডিপার্টমেন্ট ছিল, তখন ওরা কি মেকানিজম করলো যে ওনাদের জন্য ঝামেলা হয় এতগুলা পরীক্ষা নেওয়া, সব ব্যাচ আলাদা আলাদা করে, তো একসাথে সবগুলা ব্যাচের একসাথে পরীক্ষা, বুঝছেন? তো পরীক্ষা সবাই মানে এইটা আমরা তো সবাই হলে থাকতাম, আমাদের জাহাঙ্গীরনগরে আবাসিক ইউনিভার্সিটি, তো সবাই পরীক্ষা একসাথে দিতাম, আবার সবার একসাথে ধরেন ছুটি, মানে সেই মজা। এক্স্যাক্টলি, খুব মানে, আর আমাদের তো বন্ডের সিনিয়র জুনিয়র খুব স্ট্রং ছিল, আমরা একসাথেই অ্যাজ লাইক ফ্রেন্ডের মতো মিশতাম। তো এটা কি হইলো, এক বছর না এক সেমিস্টার না 2 সেমিস্টারের পরে আমরা একটা আন্দোলন হইলো এখানে, বুঝছেন? আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ আলাদা করতে হবে না, এটা আমাদের ডিপার্টমেন্টে গ্রেডিং নিয়ে বা কিছু একটা নিয়ে আমরা আন্দোলন করছি সবাই মিলে। এখন সবারই পরীক্ষা শেষ, আগে হইতো কি ধরেন 1-2টা ব্যাচের পরীক্ষা চলতো, ওরা ওই আন্দোলনে থাকতো না, আসতো না, ও লোক সংখ্যা কমে যেত, এখন তো সবাই একসাথে। আচ্ছা তখন এরপরে দেখলাম সারপ্রাইজিংলি ডিপার্টমেন্ট এটা মানে প্রশাসন এটা নোটিশ করে এরপর আবার ওই আগের সিস্টেম, সবার আলাদা আলাদা পরীক্ষা নিয়ে সবাইকে একসাথে যাবে না। এক্স্যাক্টলি ভাইয়া, ডেলিভারিটি। সো প্রাইভেটে তো এটা আরো ডিস্ট্রাক্টেড, যে তুমি একা কারোর সাথে কোনো কোর্স মিলবে না। কাউকে আমি রেডিট ইউজ করতে উৎসাহ দেই না, বাট আমার কাছে রেডিটে ফিড আসে, প্রায় আসে, যে আই ডোন্ট হ্যাভ এনিওয়ান টু টক টু, ক্যান এনিওয়ান টক টু মি, কারোর সাথে মিশে কথা বলতে চায়। এরা কমপ্লিটলি আইসোলেটেড, বিশেষ করে আসলে ইংলিশ মিডিয়ামের ছেলেরা, এদের কোনো ফ্রেন্ড নাই কানেকশন নাই। হ্যাঁ স্কুলও একই অবস্থা, যে ক্লাস 8 এর পরে মেজরিটি আসলে ও লেভেল দেওয়ার জন্য প্রাইভেট কোচিং করে, এদের আসলে কোনো ফ্রেন্ড নাই। ফ্রেন্ড সবার হয় না, মানে ভালো ফ্রেন্ড, বাট এই যে কালেকটিভনেস, আমরা যখন স্কুলে ক্লাস 10-এ রাস্তা দিয়ে হাঁটতাম, রাস্তা মানুষ হাঁটতে পারতো না, 15-20 জন একসাথে হাঁটতেছে। হ্যাঁ, এখন এই জিনিসটা নাই, এটা কিন্তু ডিস্ট্রাকটিভ একটা জিনিস। আমাদের মুসলিমদের পাওয়ারই হচ্ছে এই একসাথে কালেকটিভলি কিছু করা। এই যে এটা একটা ছোট ইউনিট, এটা বড়, যদি বড় আস্তে আস্তে চিন্তা করি যে সবগুলা দেশের যে কালেকটিভনেস নষ্ট করে দেওয়া হয়েছে, খিলাফা নাই। হ্যাঁ, সেটা অনেক সাথে রিলেটেবল ব্যাপারটা। সো ক্যারিয়ারের কথাবার্তা বলতে গিয়ে কোথায় চলে গেলাম, ব্যাক টু দ্য ক্যারিয়ার কোশ্চেন, যে এখন ক্যারিয়ার যেহেতু বাস্তবতা, যে এমন না যে ক্যারিয়ারকে হেট করতে হবে। হ্যাঁ, এখন তো মানে আয় রোজগার করতে হলে তো ক্যারিয়ারের জন্য করতে হবে। কিন্তু আমার এই একটু আগে যেটা বললাম, এখনকার কারেন্ট ফিলসফি হচ্ছে কাউকে স্কিলড বানানো, মানে তার স্কিলের প্রতি জোর দেওয়া, মাহারত অর্জন করা, যে কোনো স্কিলে, সেটা সে ফিজিক্সে হোক, ম্যাথ হোক, ইনফ্যাক্ট যদি কেউ বিবিও পড়ে কোনো একটা স্পেসিফিক স্কিলে, হ্যাঁ, সে যাতে বলতে পারে যে আমি এটা পারি। হ্যাঁ, দিস শুড বি দি ফোকাস। আর এখন কোনো একটা সেক্টর সাজেস্ট আসলে করতে চাই না আমি, কারণ সেক্টর এখন খুবই ভার্সেটাইল, অনেক কিছু করতে পারে। একটা সাজেস্ট করব, কদিন পরে দেখা যাবে এটা অবসলিউট হয়ে গেল। যেমন এই এআই এর আসার আগে, ওটা পরে আসা মানে এআই এর কি বলে, এটা কি বলা যেতে পারে, ইনভেশন। হ্যাঁ, আগ্রাসনের আগে, এআই এর আগ্রাসনের আগে আমি অনেককে আইটিতে আসতে করতাম, আমিও বলতাম, উৎসাহ দিতাম যে আইটিতে রিলেটিভলি হালাল রিজিক অর্জন করা খুব সহজ। এখন ইট হ্যাজ বিকাম ডিফিকাল্ট, এখন বলতে পারি না আসলে। সো একটা সেক্টর আসলে আমি সাজেস্ট করতে চাই না, বাট যেটা হলো প্রিন্সিপাল উসুলি দিক দিয়ে যে বলতে চাই যে বি স্কিলড, বি স্পেশালাইজড। এখন তো ভাই স্কিলেরও 2 ধরনের আছে, সফট স্কিল, হার্ড স্কিল। সো এর কারণে তো সফট স্কিলটাও বেশ, মানে শুধু নট অনলি আইটি, আমরা আলাপ করতেছিলাম যে আমি নিজেও এটাতে ইম্প্যাক্টেড। আমি একটা বই লিখতেছিলাম, এখন আমার মনে হচ্ছে যে আসলে বই লেখাটা ইরিলেভেন্ট। হ্যাঁ, বা এরকম হয়তো হইতে পারে, আমি হয়তো বই লিখবো যে এটা 100% হাতে লিখে করা হয়েছে, কোনো এআই এর সহযোগিতা ছাড়া। হ্যাঁ, এটা একটা নিশ হইতে যাচ্ছে, এখানে মানুষ দ্বারা লেখা হয়। সো জোকস অ্যাপার্ট, যে ভাইয়া ধরেন মানে এই সফট স্কিলের জায়গাটা তো আসলে সংকুচিত হচ্ছে। সো আপনি কি হার্ড স্কিল নাকি সফট স্কিল, কোন দিকে মানে স্কিল ডেভেলপ করার যে বিষয়টা বললেন?
কোন সাইডে এমফাসাইজ করা উচিত আমাদের? সফট স্কিল আসলে একটা ইয়ের সময় দরকার হয়, মানে প্রথমে তো আসলে হার্ড স্কিলই লাগবে। রাইট। হ্যাঁ, সফট স্কিল তখন মানে আরেকটু স্কেল করার ব্যাপারটা জন্য। স্কেল করার জন্য বা বিজনেস বাড়ার জন্য তখন দরকার হয় কমিউনিকেশন, এটা ওইটা। সো খুবই জরুরি। কমিউনিকেশনে তো আমরা আসলে তো আমেরিকান ক্লায়েন্টের সাথে বেশিরভাগ কাজ করি, ওদের যে বেস লাইন স্ট্যান্ডার্ড, মানে সবাই কমিউনিকেশনে ভালো এমন না, শুধু ল্যাঙ্গুয়েজের জন্য ইংলিশে ব্যাপারটা এরকম না, অনেক কম্প্রিহেন্সিভ। যে কোনো একটা জিনিস অনেক কম্প্রিহেন্সিভলি বোঝায়। যে কোনো একটা মিটিং হলো ফর এক্সাম্পল, একটা ইন্টার্ন 22 বছরের ছেলে, তার যে প্রেজেন্টেশনের ফর এক্সাম্পল একটা ডকুমেন্টারি বানাইতে হবে যে আজকে এই ফিচারটা আমরা বানাবো, হ্যাঁ, একটা মিটিং হয়, মিটিং হওয়ার পর সে একটা মিটিংয়ের সামারি লিখবে, আবার এনশিওর করে যে ইফ আই হ্যাভ আন্ডারস্টুড ইউ কারেক্টলি এই আমরা বলছি, হ্যাঁ, তাই সবার কাছ থেকে আবার নেবে, অ্যাটাচ ফিডব্যাক নেবে। এই যে থট প্রসেসটা আছে না, স্মার্টনেস, এদের বেস লাইন স্মার্টনেসটা অনেক ভালো ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে, বিশেষ করে ইউনাইটেড আমেরিকায়। সো আমাদের এই জায়গাটাতে একটু ভালো হতে হবে। আমরা মোস্ট বাই ডিফল্ট আমরা সব ইন্ট্রোভার্ট বাংলাদেশে কালচারালি। সো এই জায়গাটা আমি বলবো যে কমিউনিকেশনের স্কিল, মানে এখানে জোর দেওয়া, এক্সট্রোভার্ট হওয়া, কারোর সাথে কথা বলতে পারা, এগুলি খুব ভালো জিনিস। ইনফ্যাক্ট এই রাস্তাঘাটেও আপনি যদি কারো মানে কেউ রিক্সাতে যায়, রিক্সাওয়ালার সাথে কথা বলেন যে আপনার ইনকাম কীরকম হয়, হ্যাঁ, মাসে ইনকাম কীরকম হয়, এতে চলে, বাচ্চা টাচ্চা কয়জন, ইউল গেট এ লট অফ এক্সপিরিয়েন্স যে মানুষের কি কথা বলতে হবে। আসলে যে আমাদের বিবিএমবি অনেক বেশি স্ট্রেস করে, এই একটা জিনিস ভালো যে কমিউনিকেশন অনেক স্ট্রেস দেওয়া হয়। আরো ভালো জিনিস আছে। হ্যাঁ, ওই স্ক্রিনের পিছনে আমি একা একা কাজ করবো, একা একা, এটা ইসলামের মেজাজও না, আর এখনকার ক্ষেত্রে এটা খুবই ডিট্রিমেন্টাল টু পার্সোনাল গ্রোথ। সো ক্যারিয়ার গাইডলাইন আসলে অনেক ভিডিও পাওয়া যাবে, যে আমি কিছু আনঅর্থোডক্স কথাবার্তা বললাম, বাকিগুলো মানুষ অন্য ভিডিও দেখতে পারে। সো এর যে অ্যাডভান্সমেন্টটা দেখতেছেন ভাইয়া, সো এই ইউনিভার্সিটি বা এই যে বিবিএ, এমবিএ, এগুলোর ফিউচার কেমন দেখতেছেন? এগুলো কি অবসলিট হবে বা ইউনিভার্সিটি ব্যাপারটাই কি এটা থাকবে? এটা থাকবে, কারণ হলো এই যে আমরা থাকলে স্বরূপটা কেমন হবে? ইউনিভার্সিটিতে শুধু যে এই পড়াশোনার একটা হলো ইনফরমেশন, আর একটা হলো ইলম, আর একটা এক্সপিরিয়েন্স বা পিয়ার এফেক্ট, মাল্টিপল জিনিস আছে। কেউ যখন একটা ইউনিভার্সিটিতে যায় শুধু পড়াশোনা করে এরকম না, যেমন হার্ভার্ডের অনেকগুলো কোর্স ইউটিউবে পাওয়া যায়, ওদের ফিলোসফি একটা কোর্স আমি অনেকগুলো দেখছি, বাট ওরা যেখানে যে হলরুমে বসে যারা ফিলোসফি শিখছে, ওই প্রফেসরটার নাম ভুলে গেলাম, তারা ডিফারেন্টভাবে করতে পারে, কারণ তার প্রফেসরের সাথে আবার ফলো আপ করতে পারে, একজনের সাথে আরেকজন আলাপ করতে পারে, সেইটা এই জিনিসগুলো তো পার্সোনালি হয় না। তো ইউনিভার্সিটি থাকবে, এইসব বিবিএমবিএ, এই সিএসসি এগুলো থাকবে, বাট এআই থাকার কারণে জিনিসগুলো মানুষের বেসলাইন এক্সপেকটেশন অনেক বাড়ে যাবে আর কি। যেমন আগে মানুষ সিভিতে লিখতো ওয়ার্ড এক্সেল, এটা পারি, এগুলোর কোনো খাওয়া নাই এখন। ওয়ার্ড এক্সেল এখন তো মানে কথা বললেই সে স্প্রেডশিট বানাই দিবে, তাই না? এই অনেক কিছু মানে যেগুলি শিখতে আমাদের অনেক টাইম লাগছে, হ্যাঁ, সেগুলির কোনো একটা দাম থাকবে না। ইনফ্যাক্ট কালকে না পরশুদিন একটা ভিডিও দেখছিলাম যে টিম কুক সম্ভবত বলতেছিল যে আমাদের ইউজার ইন্টারফেস আছে না, বাটন টাটন, এগুলি নাকি থাকবে না। হ্যাঁ, কারণ স্পিচ, হ্যাঁ, আমরা যে একটা সার্চ করে দিলাম না, ওটা তো অলরেডি এখনো আছে। যেমন আলেক্সারে যদি বলি আমরা অ্যামাজনে, আলেক্সা ফাইন্ড মি দ্য বেস্ট ডিল ফর টুডে, ও সার্চ টাচ করে আবার ভয়েসেই বলে দিবে, অলরেডি আছে, ম্যাস অ্যাডপশন হয় নাই। সো বলছে কদিন পরে যে এরকম ইন্টারফেসও থাকবে না, ইউজার ইন্টারফেসও ইরিলেভেন্ট হয়ে যাবে। তারপরে আসতেছে ওই যেমন ইলন মাস্ক চিপ বসাইতেছে, ওর নামটা ভুলে গেলাম, নিউরালিঙ্ক, হ্যাঁ, এইটা, ওটা ছাড়া আরও আসবে চাইনিজরা। সো আমরা চিন্তা করলেই দেখা যাবে আমাদের এই চোখের মধ্যে যে বসানো চশমা টশমা এগুলি সব চলে আসবে, মানে লাইফ অনেক রোবোটিক হয়ে যাবে, আসলে বোরিং হয়ে যেতে পারে। না, আমার কাছে তো আবার একটু ডিফারেন্ট মনে হয়, ইন্টারেস্টিং মনে হয়। আমি একটু রিসেন্ট এক্সপেরিয়েন্স বলি ভাইয়া, যে আমি একটা কোর্স খুঁজতেছি, একটা কোর্স করব একটা সাবজেক্টের উপর। তো যে এই জায়গাগুলোতে করায়, আমি নিজেও একটাতে করছিলাম অনেক আগে। কিসের কোর্স? অফলাইন ছিল। আচ্ছা বলি, এক্সপোর্ট ইম্পোর্টের একটা কোর্স করব বিডি জবসে। এর আগে আমি অনেক আগে 12-13 সালের দিকে করছিলাম, তখন একটা ডে লং ছিল। তো এখন আমি ওই বিডি জবসে গেলাম, অন্যান্য জায়গায় গেলাম, কোর্স ইজ দেয়ার, বাট সবগুলো অনলাইন, এবং ফিটিও কম। দেখলাম যে ওই সময় আমি 10,000 না 12,000 টাকা দিয়ে মানে এটা করেছিলাম, একদিনের একটা কোর্স।
এখন দেখি 5,000 টাকা 8 দিন 10 দিন মিলে অনলাইনে। বাট আমি করব না, কেন? কারণ আমি তো শুধু এখানে আসলে ওই ইনফরমেশন নেওয়ার জন্য আসিনি, আমার ওইখানে কানেকশন বিল্ড আপ হবে। আমি 10-15 জনের সাথে একদিন সারাদিন কাটাবো, সেম লাইক আ মাইন্ড পিপল, ওরাও হয়তো কেউ হয়তো অলরেডি বিজনেস করতেছে, আমার এখান থেকে অনেকগুলো লিড আসবে, টিচার যে আছে, মেন্টর যে আছে, তার সাথে আমার যোগাযোগ থাকবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো তো ভাই আসলে অনলাইনে পাওয়া সম্ভব না। সো এই অনলাইনটাকে আপনি এআই দিয়ে ইয়ে করেন, এইরকম হবে হয়তো ওই যে বললাম না একটু আগে মজা করে যে বই, হ্যাঁ সব বই এআই লিখবে, তো ওইখানে কেউ যদি ক্লেম করে বা ইভেন এরকমও হইতে পারে যে হাতে লেখা বই, তখন আর টাইপ করা বইও মানুষ, আমরা এখন হ্যান্ডমেড পাই না, হোমমেড বই। সো হয়তো এই হিউম্যান টাচ জিনিসগুলা আসলে ভাই দিন শেষে তো আমরাই ডিসাইড করবো কোনটা পপুলারিটি পাবে, কোনটা চাহিদা বাড়বে। সো আমার মনে হয় যে এই হ্যান্ডমেড জিনিসগুলা বা ম্যানমেড জিনিসগুলা আসলে রেট্রো একটা ভ্যালু ক্রিয়েট হবে। এখন যেমন ধরেন হারিকেন অনেক দামে বিক্রি করা, অনেক অনলাইন শপ দেখি লণ্ঠন বিক্রি করতেছে। সো হয়তো এরকম একটা, আবার প্লাস আরেকটা দেখি যে এই যে আমাদের তো এখন হাসেল কালচার, আমরা সময় পাই না, হ্যাঁ একজন আরেকজনের সাথে ইন্টারাকশনের সময় পাই না, তখন হয়তো আমরা আর একটু বেশি সময় পাবো। এটাও আমি অপটিমিস্টিক ভাই, আমি খুবই মাঝখানে ডিফেন্সিভ ছিলাম। আমি পেসিমিস্টিক না, আমি হলো রিয়েলিস্টিক, মানে রিয়েলিস্ট, হ্যাঁ বাস্তববাদী। বাস্তববাদী মানুষ যা দেখি যে করোনার পর মানুষ এমনিই ইন্টারাক্ট করা বন্ধ করে দিয়েছে। যে কোনো একটা মিটিং টিটিং বলে যে বস অনলাইনে করে ফেলা যায় না, আমরাও দেখি। প্লাস ঢাকা শহরে জ্যাম, ফিজিক্যালি কারো মিট করতে গেলে আসলে 1 থেকে 2 ঘন্টা লাগে। সো এই জন্য অনলাইন প্রেফার করে। অফলাইনের মানে গ্লোরিটা রিস্টোর করতে হবে, যেটাতে মানুষ, পুরুষরা বেসিক্যালি পুরুষরা একসাথে গিয়ে কোথাও জমায়েত হবে, আইডিয়া এক্সচেঞ্জ করবে, প্ল্যান করবে, এইটাই দিস ইজ মানে এটাই আমাদের করার কথা ছিল আর কি। এটা আস্তে আস্তে কমে গেছে, এবং এআই এর অ্যাডভান্সমেন্টের কারণে এটা আরও কমে যাবে আসলে। তখন মিটিংটা আরও ইজি হয়ে যাবে। এখন তো মিটিং আমাদের হয়তো মোবাইলে বা পিসির সামনে দেখে করতেছি, তখন রিয়েল টাইমে হাঁটতে হাঁটতে সব মিটিং করবে, তাই না? আমার কাছে মনে হয় লাইফটা আরও, আমার ক্ষেত্রে আর কি, আরো বোরিং হয়ে যাবে আর কি। একটা খুবই মানে রোবোটিক জিনিসটা যদি আমি বোরিং বলতে চাই তাহলে সেই হিসাবে বোরিং। রাইট, একটা শার্ক ট্যাঙ্কের একটা ক্লিপ দেখতেছিলাম, হ্যাঁ ওরা এই সেম এই জিনিসটা নিয়ে একটা প্রোডাক্ট বের করছে, আইটি প্রোডাক্ট। আচ্ছা, আপনারা দেখেন বের করতে পারেন কিনা। হচ্ছে ওই যে মিটিং এ তো সবাই অনলাইন মিটিং করতেছে, সবাই তো ধরেন ওইখানেও মানে অনলাইনে মিটিং করতেছে, ওইটাও ঝামেলা মনে হচ্ছে মানুষের কাছে। এই সময় তুমি এইভাবে বসে থাকো, তোমার চেহারা দেখে দেবে। এখন ও করছে কি, আপনার একটা ছোট ক্লিপ দিয়ে দিবেন, ওইখানে কিছু এক্সপ্রেশন দিবেন, এরকম দিয়ে ওই ও হচ্ছে ওই এআই আর কি, ও আপনার হয়ে মিটিং অ্যাটেন্ড করবে। আচ্ছা, মানে অন্যরা সবাই বুঝবে যে আপনি আছেন, আপনি এখানে এক্সপ্রেশন দিচ্ছেন, ও ওর মতো করে এক্সপ্রেশন জেনারেট করবে, আসলে কাঁথার নিচে শুয়ে আছে, ও হইলো ঘুমায় আছে হতে পারে। সো এইরকম, এবং মানে ও যে মিটিং মিস করতেছে এমন না, এরকম তো বেশ কিছু টুল বের হয়েছে যে মিটিং এর নোটস নেয়, অলরেডি আছে। হ্যাঁ, ও হচ্ছে ওইখানে নোট টোট নিয়ে ওকে বলে দিবে যে তুমি এই জিনিসটা এই আজকের মিটিং এ এই আলোচনা হয়েছে। হ্যাঁ, আমাদের একটা ক্লায়েন্ট, আমাদের অনলাইন মিটিং এও মানুষরা গিটহাব ইউজ করি, সে তার গিটহাব পছন্দ না, এখানে গিয়ে ইস্যু দিতে হবে, ফিচার রিকোয়েস্ট দিতে হবে, তার পছন্দ। সে করলো কি, একটা মানে রাশিয়ান প্রোগ্রামার হায়ার করলো, একটা বট বানাবে। সো বটকে একটা বলে যে হেই, মানে বটের নাম দিতে হবে হেই প্রজেক্ট ম্যানেজার, এই নামে একটা ইস্যু হলো। সো বট তার এই শুনে এটা সামারাইজ করে একটা ইস্যু গিটহাবে পোস্ট দিয়ে দেয়, সেইটা অনুসারে আমি দেখি। সেটা কিছুটা ঝামেলা হয়, কারণ কিছুটা মানে রোবোটিকনেস, কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। সবাই কাজ সহজ করতে 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 না ইন্টারাকশনটা কমাই দিচ্ছে। আর ইন্টারাকশন কমাইলে, মানে মানুষের সাথে ইন্টারাকশন, হিউম্যান ইন্টারাকশন কমাইতে এটা ভালো দিকে যাওয়ার কথা না আসলে। একটা মুভিতে দেখিনি, মুভির ক্লিপ দেখছিলাম আর কি, ফিরে আসছিল যে একটা প্রিজনার, কে জানি হলিউডে হবে আর কি, প্রিজনার কাছে একটা ড্রোন আসছে, ড্রোন। সে মানে খুব রাগের স্বরে বলছে, ক্যান আই টক টু এ হিউম্যান প্লিজ। হ্যাঁ, কারণ আশেপাশে সব এই প্রিজনের গার্ড হলো রোবট, ড্রোন দিয়ে সার্ভেলেন্স করতেছে, এটা করতেছে, মানুষের সাথে কথাবার্তা বলারই চান্স পেতেছে না। এবং ও হচ্ছে ওই, আমি মনে হয় এটা এরকম আমার কাছে আসছিল, ও হচ্ছে মানে এরকম একটা রং ট্র্যাপে পড়ে, হ্যাঁ মানে ও আসলে কনভিক্টেড না, বাট প্রিজনে, কিন্তু হ্যাঁ প্রিজনে গেছে ওই মেশিনের ভুলের কারণে। আচ্ছা, এরকম কিছু গ্রে এরিয়া থাকে না, হ্যাঁ, ওই গ্রে এরিয়াতে সে ধরা খেয়ে গেছে, এরকম হবে। এবং সব ওই মানে রোবট যে
কোন একজন হিউম্যান আসুক, আমি আমার সিচুয়েশনটা বলি যে আমি কেন এই কাজটা করছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে এই যে আমেরিকা এসে এখন গাড়ি যে অটো পাইলট মোড হয়ে গেছে, আমার কাছে জিনিসটা খুব একটা না আর কি, মজা পাইতেছে না আর কি। অনেকে মজা পাইতে পারে, আমার কাছে স্টিল স্টিয়ারিং ধরে এই যতই লম্বা ড্রাইভই হোক অটোর চাবি মানে প্রেফার করবো নিজেই গাড়ি চালাতে। তো এইখানে ভাইয়া ওই যে আরেকটা বললেন যে কমিউনিকেশন স্কিলের বিষয়টা, কমিউনিকেশন স্কিলও তো ইটসেলফ ইনভ্যালিড হয়ে যাবে। বা এই যে আমরা ধরেন এখন ডুওলিঙ্গোতে ল্যাঙ্গুয়েজ শিখি, এটা শিখি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলে তো আসলে কিছু থাকবে না। না, এখন মানে ওই ভুলভাল কমিউনিকেশন স্কিল দিয়েও এআই কে বলবে তুমি একটা ভালো স্ক্রিপ্ট বানিয়ে দাও, বা ওকে বলে দাও আমার হয় এটা, হ্যাঁ তুমি এটা করে দাও। বা কমিউনিকেশন স্কিল ওকে বলবে যে তুমি কমিউনিকেট করো। হ্যাঁ, ইনফ্যাক্ট মাইক্রোসফট তো আজ থেকে আরো 2 বছর না 3 বছর আগে ওদের টুল বের করছে যে কনফারেন্সে একজন কথাবার্তা বলবে একটা ল্যাঙ্গুয়েজে, যারা অ্যাটেন্ডি তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে রিয়েল টাইমে শুনবে। সো বেসিক্যালি সে ইংলিশে বলবে, চাইনিজটা শুনবে, ইটালিয়ান ভাষা শুনবে রিয়েল টাইমে। এটা মাইক্রোসফট ডেমনস্ট্রেট করেছে 2022 না 23-এ মার্কেট আসছে এটা, ওদের কাছে আছে। এটা তো মনে হয় জাতিসংঘ বা ইয়াগুলোতে অলরেডি হয় না, এটা মেশিন দিয়ে করে। জাতিসংঘে মানুষ বলে সরাসরি, মানে মানুষ থাকে, আচ্ছা ট্রান্সলেট করে বলে, হ্যাঁ ওইটা মেশিনে রিয়েল টাইম ট্রান্সলেট করে দেখাবে। মোর ওভার আরো বের হয়েছে যে ভিডিওগুলা রিয়েল টাইমে আবার লিপসিংও চেঞ্জ করে দেখাবে। ইংলিশে বলতেছে এটা উর্দুতে লিপসিং সহকারে ভিডিও প্রোডাকশন আসবে। সো এইগুলি আস্তে আস্তে আমার কাছে মনে হয় আসলে মানুষ অনেক বেশি হয়ে যাবে, মানুষের যে হিউম্যান হিসাবে ফিতরাতে যে ভ্যালুটা এটা না একটু কমে যাবে। সেই হিসেবে বোরিং হওয়ার কথা। ইয়াতে দেখলাম কালকে 11 ল্যাবসের একটা অ্যাড আসছে আমার এখানে, এই যে আমরা ভয়েস ওভার দিই বিভিন্ন কন্টেন্ট করতেছি না, বলছে তুমি ভয়েস ওভার দিবা কেন, তোমার একটা এআই এজেন্ট আমি বানাই দিব, তুমি খালি স্ক্রিপ্ট দিও। স্ক্রিপ্ট তো তার এখন লেখা লাগে না, করলাটা কি, তুমি ভয়েসও দিবা না, স্ক্রিপ্টও দিবা না, হ্যাঁ একটা আইডিয়া দিবা, ওকে বলবো যে ভাই তুমি এটা বানায় দাও, সে স্ক্রিপ্ট লিখবে। একটা থেকে এখন তো ধরেন ক্রস প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম থেকে স্ক্রিপ্ট লিখলাম, লিখে ওকে আমার যে ভয়েস আছে, আমার যে ওন ভয়েস ওকে দিয়ে দিব, ওই অনুযায়ী পড়বে। এই যে চিন্তা করো, মানে এখান থেকে ভালো পয়েন্ট আসছে যে এখন কদিন পরে তো আমরা বুঝতে পারবো আসলে এআই দিয়ে বানাইছে জিনিসটা। এআই ভিডিও আসবে, আমরা স্কিপ করে যাবো। তো মানুষের মধ্যে প্যারানোয়া বেড়ে যাবে আর কি, তাই না? যে এইটা কিছুই ভালো লাগে না, এই যে বার্ন আউট ফিলিংটা। আগে যে ফর এক্সাম্পল একটা বই লিখছে আর কি 1980 বা 90 সালে, সে তো খুব কষ্ট করে একটা বই লিখছে। মানুষ বই অনেক এক বসায় হয়তো 1 ঘন্টায় 60 পেজ পড়তো আমাদের সময়। সো একটা বই হুমায়ুন আহমেদের বই আসলে দেখা যেত একদিনে শেষ। হ্যাঁ, এখন কিন্তু এটা থাকবে না আসলে। হ্যাঁ, মনে হবে যে এই ব্যাটা নিশ্চয়ই চ্যাট জিপিটি দিয়ে বইটা লিখছে, এটা আমি পারি কিছু ইনফরমেশন। ভাই ভিডিও দেখবে না মানুষ। হ্যাঁ, আমি আমাদের একটা ছোট ভাই না জাগিন কোথাকার, সরি আমি ইয়াতে দেখলাম সেদিন পেপারে, এই ধরেন আমাদের 1.5 ঘন্টার পডকাস্ট, হ্যাঁ ও হচ্ছে সামারি করে এক্স্যাক্টলি ওটা দিয়ে দিবে। যে কোনো আপনি ইউটিউবের লিংক দিবেন, এবং এটা ফ্রি টুল, বাংলাদেশে এটা ছেলে করছে, আমি সেদিন পেপারে দেখলাম ও ফিচার করেছে ওকে নিয়ে। তো আপনার পডকাস্ট কে দেখবে 1.5 ঘন্টা ধরে? এখন সবাই সামারি, এবং বই তো সামারি হচ্ছে, এটা তো আরো আগে অনেক আগে থেকে এখন ভিডিও সামারি শুরু হয়েছে। সো বাংলাদেশে তো এমনিও ওই অ্যাটেনশন স্প্যানের একটা স্ট্যাটিস্টিক্স আছে, বাংলাদেশে কিন্তু পৃথিবীর মধ্যে ওয়ান অফ দি লোয়েস্ট, আমেরিকা অনেক বেশি এখনো। হ্যাঁ, বাংলাদেশে অ্যাটেনশন স্প্যানের কি একটা মেট্রিক আছে সম্ভবত 14 না 15 সেকেন্ড বা 25 সেকেন্ড, মানে টানা। আমেরিকাটা বেশি, আমাদের প্রায় 4 গুণ। সো এইটা আর কমতে কমতে আরোই হয়ে যাবে। এই ফ্লিক করে না, খালি ফ্লিক করে। এখন যে এই যে শর্টস ভিডিও শর্টস কারণ ফ্লিক করে, কিছুই ভালো লাগবে না আসলে। ভালো লাগবেটা কি? পৃথিবীতে তত জিনিস নাই আসলে। হ্যাঁ, এই জন্য বললাম যে লাইফ বোরিং হয়ে যাবে, বার্ন আউট হয়ে যাবে। যেমন সম্ভবত ফিনল্যান্ড বা নরওয়ে, এই যে কোনো একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ওরা হলো পৃথিবীর সবচেয়ে বোরিং জাতি। উন্নত লাইফস্টাইল, অনেক উন্নত, সোশ্যাল সিকিউরিটি ভালো, সোকল্ড ওয়েস্টার্ন হিসাবে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, পার্কে বসে কেউ কারোর সাথে কথাবার্তা বলে না, সবচেয়ে বোর্ড। ওদের আসলে কিছু ভালো লাগে না লাইফে, মানে কিছু করার নাই আর কি। ফর এক্সাম্পল তুমি বাংলাদেশের সবগুলা এই যে ভালো রেস্টুরেন্টের খাবার খেয়ে ফেলছো আর কি, তুমি এরপরে কী করবা? ফ্রান্সে একটা রেস্টুরেন্ট আছে যেখানে যেতে হলে হেলিকপ্টার দিয়ে যেতে হয়, মানে নরমাল অ্যাক্সেসই নাই, অ্যাডভেঞ্চার করতে করতে না অ্যাক্সেসই নাই। ওটা হলো সুপার যে মানুষের একটা এক্সক্রেশন থাকবে যে এই পরিমাণ টাকা টাকা হইলে ক্যাভিয়ার বা খাইতে হইলে কি জানি, এই যে আরো হ্যাঁ আরো দামি দামি খাবার আছে যেগুলি, ওগুলি খেতে হেলিকপ্টার দিয়ে ওখানে যেতে হবে। সবাই তো এফোর্ড করতে পারবে না, বাট এই বার্ন আউটটা সবার হতে পারে, যখন কিছুই ভালো লাগে না।
সো হোয়াট ইজ দ্য ফিউচার ভাইয়া, মানে মানুষ কি করবে বলে মনে হয়, বা আমাদের কি করা উচিত? আমার তো মানে সবাইকে তাশকিল করি যে আবার ফিজিক্যাল মিট আপ করো, ইন পার্সনই করো। এটা একটা মজাও আছে, হ্যাঁ, বেশি মজা পাইলে ভালো হবে না। মানে আমাদের সঙ্গে যে আড্ডাবাজি এটা ওটা ছিল, এইটাকে আড্ডাবাজি মানে প্রোডাক্টিভ আড্ডাবাজি হতে হবে অবশ্যই, যে এক জায়গায় একসাথে হয়ে আমরা কিছুটা করলাম একসাথে। ইনফ্যাক্ট ইসলামের যদি আমরা শুরুর দিকেই দেখি যে একটা হাদিস আছে যে প্রতিবেশী সম্বন্ধে এত আসতেছিল, হাদিস আসছিল যে আমরা ভাবছি যে তারা উত্তরাধিকার না হয়। এর মানে হলো যে এত ক্লোজ ইন্টারাকশন হতো তাদের ব্যাপারে, এত কনসার্ন যে প্রতিবেশী যদি না খেয়ে থাকে মুমিন না। এই যে এগুলি কি মানে ক্লোজ বন্ডিং, প্রতিবেশীর সাথে বন্ডিং, ফ্রেন্ডদের সাথে বন্ডিং, আত্মীয়দের সাথে বন্ডিং, এগুলি কিন্তু ইসলাম খুব এনফোর্স করে। হ্যাঁ, এটার বাইরে বরকত থাকা পসিবল না, তাই না? এই জিনিসটার গ্লোরিটা রিস্টোর করতে হবে। কারো যদি ঢাকার মধ্যে মানে তার নিজস্ব এরিয়াতে আত্মীয়স্বজন থাকে, পিরিয়ডিক্যালি মানে একেবারে নিয়ম করে ভিজিট করা উচিত। কেউ আধা ঘন্টা থাকলো, দেখা করলো স্কুল ফ্রেন্ডদের সাথে, ইয়েদের সাথে, এই জিনিসটা আবার রিস্টোর করতে হবে। হ্যাঁ, ন্যাচারালি কিন্তু অনেক কিছু রিস্টোর হয়, হ্যাঁ, সেটা আল্লাহ একটা ব্যবস্থা করে দিতে পারেন। হয়তো বা এই AITML এমন একটা কিছু আসবে যে, আমি এই জন্য আশাবাদী ভাই, আমি আশাবাদী এই কারণে মানুষ ফেড আপ হয়ে তখনই আবার ওল্ড স্কুলে ফিরে যাবে, যে এই আত্মীয় হতে পারে। আমি নিজেই আমার সেদিন যেমন ফুডের প্রতি মানুষ, প্রসেসড ফুডের প্রতি তো ফেড আপ, কারণ সবাই হোমমেড ফুড খুঁজে। বাই ডিফল্ট মানুষের বাজেট ডাবল করে ফেলছে, হ্যাঁ, হোমমেড ফুড বা অর্গানিক এগুলি কিনবে। হ্যাঁ, আমাদেরও যেমন বাসায় কি বলে তেলের বাজেট অনেক হাই, সরিষার তেল খেতে হবে, সরিষার তেল তো অনেক আগে থেকে, অলিভ অয়েল, হ্যাঁ, টিপিক্যাল সয়াবিন তো খায় না, তো সানফ্লাওয়ার খায়। সেগুলির বাজেট নর্মালের চেয়ে ডাবলেরও বেশি, ফোর টাইমস, হ্যাঁ, ট্রিপলের মতো। সো এই মানুষ এদিকে ঝুঁকবে আসলে। সো তোমার যদি তোমার আশাবাদিতে ভালো হলে ভালো, যে হয়তো বা মানুষ আবার ফিরে যাবে। আলটিমেটলি তো ডিসিশন মেকিং এর ইয়াটা আমার কাছে ভাইয়া, যতই মেশিন আসুক, আমার কাছে না, মানে ইন্ডিভিজুয়ালের কাছে একটা কালচারাল এফেক্ট আছে। হ্যাঁ, মানুষ যখন একটা হাইপ হয়, এখন হাইপ কি, এই যে সারাক্ষণ মোবাইল টোবাইল দেখা, এই করা। যে কালকে না পরশুদিন একটা দেখলাম যে চাইনিজ একটা ছেলে ঘাড় এভাবে নিচা করতে করতে তার এখানে এই সমস্যা হয়ে গেছে, মানে হাড্ডিতে, হ্যাঁ, আলাদা একটা রোগের নামই দিছে এটা, এইভাবে থাকে। গেমার গুলার ইয়া দেখেন ভাই পোস্টার, মানে যেটা প্রো গেমার আছে, ওই যে ইয়া খেলে প্রফেশনাল, তো ওই যে হাত, তারপরে ইয়া, আমি প্রতিবন্ধীর মতো, এটা জাস্ট জম্বি হয়ে যেতেছে না মানুষ, পুরো জম্বি। এইগুলি বাদ দিতে। তো এখন আমি আবার রিভার্স ইয়াতে করি ভাই, আমি ধরেন এখন ওই যে বাসের জন্য ওয়েট করতে হইলে বা কোথাও ওয়েট করতে হইলে আমি একটা সাথে বই নিয়ে যাই, বই পড়ি, দেখি সবাই তাকায় থাকে। মোবাইল বাদ দিয়ে এখন বই পড়া উচিত, বই হার্ড কপিতে। বাট ওটা বলতেছি মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে, এটা একটা ব্যাপার। এখন আমরা যদি ধরেন একটু ইসলামিক পার্সপেক্টিভে আসি, এআই এর মানে এটা আসলে অবভিয়াস ছিল, আপনি বিইং আইটি গ্রাজুয়েট, আর আসলে এআই এর যে এত অ্যাডভান্সমেন্ট, এটা একটা বড় অংশ, এবং মানুষও আমার মনে হয় এটা শুনতে চায় যে আসলে এআই। তো আমরা তো বিইং আ মুসলিম, ধরেন এটা একটা ইয়া ভাই মানে বলতেছিলেন সেদিন, নাবিল ভাই বলতেছিলেন যে চ্যাট জিপিটিকে কে জানে যে বনু কুরাইজার স্টোরি জিজ্ঞেস করছে, এখন ও নিজে থেকেই ওইখানে কমেন্ট দিছে যে এটা আসলে একটু ব্রুটাল হয়েছে, বা এটা করা ঠিক হয় না, মানে এরকম একটা কমেন্টারি সে নিজে থেকে দিয়েছে। আচ্ছা, সো এআই এর যে এই ধরনের কমেন্টারি দেওয়ার যে ক্যাপাসিটি, ধরেন আমাদের, বা আরো যেটা যদি প্রবলেম যেটা দেখি, যে ধরেন এআই তো বিভিন্ন সোর্স থেকে সে ইনফরমেশন নিচ্ছে, যেমন দেওয়ানবাগির সে আর্টিকেল থেকে নিয়ে হয়তো আপনাকে একটা ফতোয়া দিবে যে কবর পূজা জায়েজ, হ্যাঁ, বা আমি সবচেয়ে সারপ্রাইজ হিসেবে অনেক তখন ব্লগ এরা ওই 2007-08 দিকে এক ব্লগার দেখলাম আসছে শিয়া সম্ভবত, সে হচ্ছে দেখলাম যে ওই যে মুতা বিয়ে নিয়ে সে বিশাল ব্লগ লিখছে, এবং উইথ হাদিসের রেফারেন্স, মুসলিম শরীফের হাদিস মনে হয়, হ্যাঁ, আমি তো অবাক, আরে মুতা বিয়ে জায়েজ, হ্যাঁ, এবং এখানে রেফারেন্স সহ। আমি আবার ওই রেফারেন্স ধরে ওই হাদিসের বইয়ে গেলাম, আচ্ছা, যে দেখি যে আসলে দ্য হাদিস এক্সিস্ট, বাট তারপরে আমি যখন পরের হাদিসগুলোতে গেলাম দেখি যে ওইখানে বলছে যে কিয়ামত পর্যন্ত মুতা বিয়ে নিষিদ্ধ, মুতা বিয়ে ইয়ে করা হয়েছে, হ্যাঁ, মানসুখ অনেকগুলা ভাইয়া। সো
ওই যে এআই ও তো এই আর্টিকেলটা থেকেও তো ইনফরমেশন নিবে। হ্যাঁ। সো এখন কেউ যদি বলে যে মুতা বিয়ে করা যাবে কিনা, এআই কে জিজ্ঞেস করা যাবে কিনা, সো আপনারা ধরেন এই আইটি ব্যাকগ্রাউন্ডের হয়ে, সো এটা তো একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে মুসলিম এআই বা একটা ভালো অথেন্টিক এআই, এটা আসলে অস্বীকার করার তো উপায় নেই। সো বিইং এ মুসলিম আসলে আমরা কিভাবে এআইটাকে ইউজ করব, বা আপনাদের আইটির লোকজন হিসেবে এআই নিয়ে পরিকল্পনাটা যদি একটু বলেন ভাইয়া। এটা ব্যাপারটা আসলে বেশ কমপ্লেক্স। জিনিসটা হলো, আমি আগে বললাম যে আমি বাস্তববাদী, মানে কি হওয়া উচিত তার চেয়ে কি হবে গিভেন দ্য কারেন্ট কন্ডিশন প্যারামিটার্স, এটাতে বেশি। এখন এআই তো বেসিক্যালি সব বিভিন্ন মডেলে কাজ করে, হ্যাঁ, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা যেগুলি বলি, মানে বিলিয়ন বিলিয়ন প্যারামিটার্স দিয়ে। এখন মুসলিমদের যদি আলাদা মডেল ট্রেন আপ করতে হয়, হ্যাঁ, বেসড অন ইসলামিক ভ্যালুস, হ্যাঁ, ইসলামিক ভ্যালুস, তারপরে আমাদের মোরাল ফাউন্ডেশন, সবাই কি ইউজ করবে? এটা করবে না তো। এখন যেমন ওপেন এআই হলো লিডিং এআই প্রোভাইডার, হ্যাঁ, তাদের মোরাল ফাউন্ডেশন তো ইসলামিক না। আমাদের ফিলিস্তিন সম্বন্ধে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ও তাদের ইহুদিদের বায়াসড প্রশ্নেই উত্তর দিবে, হ্যাঁ। বাট আমাদের যেটা করা উচিত, যারা অন্তত হালকা সচেতন তাদের জন্য থাকা উচিত। তো সেই ক্ষেত্রে এই যে ফতোয়া টতোয়া এগুলি আমাদের সিগনিফিকেন্টলি কাজ টাজ করা উচিত, যাতে মানুষ আমাদের মডেলগুলো ইউজ করে। মানে যেহেতু একটা এআই সাজেশন দিবে, তখন এমন একটা এআই থাকা উচিত যেখানে গেলে অথেন্টিক পাওয়া যাবে। মানে ওপেন এআই তো এআই ধরলাম, একটা নাম কি সৌদি এআই একটা আছে, ব্যাড এক্সাম্পল হলো কিনা, বা ইসলামিক এআই আছে। ইসলামিক এআই মডেলে অ্যাটলিস্ট এই বায়াসগুলো আর কি, হ্যাঁ, মোরাল ফাউন্ডেশনের বায়াসগুলো ইসলাম থেকে উৎসরিত, এরকম যদি কেউ একটা জানে অ্যাটলিস্ট সেটা ইউজ করবে, যেটা এখনো নাই অতটা, সেটা আমাদের ডেভেলপ করা উচিত অবশ্যই। মানে ওকে যদি একটা বাউন্ডারি দিয়ে দিই আমরা, কিতাবগুলো দিয়ে দিই, ওয়েবসাইটগুলো, সচেতন যারা তাদের জন্য হেল্প হবে। বাট এমনি যে মানে আম মানুষ, তারা আসলে অলরেডি ফিতনাগ্রস্ত। এই যে ভিডিও আসে না, প্রচুর ভিডিও আসে সব এআই বানানো। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আসবে যে শাইখ হুসাইমিন বা বলছে এটা, হ্যাঁ, ওনাদের পুরান ভিডিও ওই স্টাইলেই এআই রিপ্রোডিউস করবে একটা ভুল ফতোয়া দিয়ে, হ্যাঁ। সো এটা একটা আসলে খারাপ টাইমে আসতেছে। আমাদের আসলে এআই সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি রাখতে হবে আর কি। বাসায় আমি মাকে প্রায় বলি যে কোনো ভিডিও আসলে বিশ্বাস করা যাবে না। এটা আমি আরেকটা পডকাস্টে বলছি যে এখন তো মারা দেখতেছে, হ্যাঁ এটা সহজ দেখে আমাকে বলছে যে একটা ডক্টর দেবী শেঠি একটা তেলের কথা বলছে, তাই না? ওটা ট্রান্সক্রাইব করে তার লিপসিং বাংলায় কথা বলতেছে। আমি বললাম দেবী শেঠি তো বাংলা কথা বলার প্রশ্নই আসে না, সে হার্ট সার্জন, সে কেন একটা ব্যথার করবে? এই যে তারা কিন্তু বিশ্বাস করে বসে। তারপর আরো অনেক অ্যাক্সিডেন্টের ভিডিও দেখায়। আসলে সারাদিন করবে কি? এই 1700 স্কোয়ার ফিটের বাসায়, হ্যাঁ, দেশে গেলে হয়তো বেশি জায়গা, বাট এখানে বাসাতে কিছু করার নাই, মোবাইল টোবাইল দেখবি। সেটা আমি আসলে ইগনোর করতে পারি না, যে পড়াশোনা কতক্ষণ করবে, লেকচার টেকচার কতক্ষণ দেখবে, কিছু দেখে। সো হঠাৎ করে একটা দেখালো, দেখলি এই অ্যাক্সিডেন্টটা এটা কিভাবে হলো? আমি বললাম ওই মুহূর্তে এখানে ক্যামেরা কোত্থেকে আসলো? আসার তো কথা না, এত সুন্দর শুটিং করছে। সে কি বিভিন্ন আস্তে আস্তে সচেতন করতে হইতে যে কোনো একটা ঘটনা এখানে ক্যামেরা থাকার কথা না। এআই দিয়ে শুটিং করছে, এআই দিয়ে প্রচুর ভিডিও বানাইতেছে যেগুলি খুব মানুষকে। এখন এআই এর যে আমি যদি করি ফজিলত, প্রোস এন্ড কনস, ফজিলত হচ্ছে ক্ষতির দিকটা বেশি স্টিল। কেমন করে ভাই একটু বলেন যদি। মানে এর মাধ্যমে মানুষকে প্রতারিত করার যে মানে পার্সেন্টেজটা, এইটা এআই দিয়ে উপকৃত হবার চেয়ে বেশি হচ্ছে এখন। দুইটাই আছে, মানে যে কোনো একটা কিছু থাকে না, যেমন মদের তো হালকা পাতলা উপকারিতা আছে, বাট ক্ষতি বেশি, তাই না? ব্যাপারটা এরকম। এখন যদি যারা এই মডেলগুলো বানাচ্ছে আর কি, হ্যাঁ, ওপেন এআই, এরা যদি অনেক রেস্ট্রিক্ট করে ব্যাপারটা করে যে কোনো উল্টাপাল্টা জিনিস বানিয়ে দেবে না, এসব ছবি মানে কি বলে কোনো প্রমিনেন্ট ফিগারের কোনো ডুপ্লিকেট ভিডিও বানাইতে দেবে না, তাহলে আস্তে আস্তে হতে পারে। এটা একটা সম্ভাবনা আছে আসলে, যে ফর এক্সাম্পল কোনো প্রেসিডেন্ট, আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো ভিডিও বানানো যাবে না, এআই মডেল এটা এনফোর্স করবে, হ্যাঁ। অথবা অশ্লীল কোনো ভিডিও বানানো যাবে না। এরকম যদি এনফোর্স করতে পারে, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা, আমরা ওই যারা টেক জায়ান্ট এরা যদি কোনো একটা ঐকমত্যে আসতে পারে যে এগুলি রেস্ট্রিকশন দেবে, তখন ক্ষতির পরিমাণটা কমানো যাবে আর কি। এটা সম্ভব ভাইয়া? হ্যাঁ সম্ভব। অলরেডি ইলন মাস্ক এই ব্যাপারে একটু ড্রাইভ নিয়েছিল আসলে। আচ্ছা ভাইয়া, একটা ধরেন
আমাদের সময় যেমন ছিল যে ছবি ইয়া করতো মানুষজন ফটোশপে, তখন এটা ইয়ে ছিল যে ফটোশপ, তো তখন মানুষ আস্তে আস্তে ছবি বিশ্বাস করা ছেড়ে দিল। তার বললো কি এখন কি ভিডিও আছে কিনা, ভিডিও বাদ। হ্যাঁ এখন তো বলতেছে যে ভিডিও চলবে না। সো একটা জিনিসের অথেন্টিসিটি মেজার করার জন্য এখন আমরা কি করব আসলে, মানে কোন জিনিসগুলো আমরা দেখব, মানে ছবি বাদ, ভিডিও বাদ, ভয়েস বাদ, হ্যাঁ। সো এটা তো খুবই কঠিন একটা সময় চলে আসলো, খুবই কঠিন সময়। এবং যে কোনো কেউ ক্রাইম করে ওই আহসান হবে পেয়ারের মতো বলবে ভাই এগুলি তো এডিট করা যায়। হ্যাঁ, হাসিনা বা আওয়ামী লীগ বলতেছে না যে আবু সাইদের এটা এআই দিয়ে, হ্যাঁ এআই দিয়ে করা। এখন কিছু মানুষ হয়তো বা যারা সচেতন ওরা বলবে না সে মিথ্যা কথা বলেছে, বাট একটা সিগনিফিকেন্ট মেজরিটি মানুষ বিশ্বাস করবে তার কথা সত্যি, কারণ এগুলো বানানো যায়। সে একটা স্যাম্পল ভিডিও দেখাবে যে দেখেন এই যে মোদি যদি এরকম ভিডিও বানানো যায় তা আবু সাইদের ভিডিও বানানো যায়। মোদি যদি নাচতে পারে তাহলে আবু সাইদও এভাবে গুলি খাইতে পারে। এটাও মিথ্যা, ওটা মিথ্যা হইলেও এটা মিথ্যা। এটা মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। এখন মানে অথেন্টিসিটির জন্য এই টুল আসতে পারে, মানে এই টুলগুলো আসলে এআই যারা বানাইতেছে, মানে বড় বড় কোম্পানি ওপেন এআই, এরাই আবার বিভিন্ন টুল বানাবে ডিটেক্ট করার জন্য, এবং সেগুলি এক্সপেন্সিভ হবে। এক্স্যাক্টলি, এটা একটা বিজনেস। ওই যে যেমন অ্যান্টিভাইরাসের ব্যবসা ছিল একসময়, হ্যাঁ হ্যাঁ, এখন অলরেডি আছে, অলরেডি আছে যে পিকচার বা ভিডিও দিয়ে দিলে এটা এআই জেনারেটেড কিনা এটা রেটিং দেয় যে 80% পসিবিলিটি যেটা এআই জেনারেটেড। হ্যাঁ, এটা টেক্সটগুলো দিচ্ছে না, ইয়ে দেয় ভিডিওতে এখনো কিছু প্যারামিটার আছে, যেমন পিছনে ব্লারি ব্যাকগ্রাউন্ড থাকে, ফোকাস থাকে সামনে, হ্যাঁ কিছু জিনিস আমরা এমনি দেখলে বুঝতে পারি, লেমম্যানরা বোঝা যায়, বাট আস্তে আস্তে এইটাও স্মার্ট হয়ে যাবে যে একেবারে রিয়েলের মতো আসবে। যে গুগল একটা টুল বের করছে ভিও 3, এরকম অনেক কিছু বানানো যায় রিয়েলিস্টিকলি, পুরোপুরি প্রোডাকশন লেভেল না, বাট অনেক কিছু বানানো যায়। তখন তাহলে আরেকটা ব্যবসা আসতে যাচ্ছে যে এনটিআই। হ্যাঁ হ্যাঁ, এনটিআই বা এআই ডিটেকশন। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যেরকম যে এখানে হোমমেড খাবারের মতো এখানে মানুষ দিয়ে কোড লেখা হয়, এরকম আসবে আর কি, এখানে এআই ডিটেক্ট করা হয়। আর আরেকটা সুবিধাও আছে যে মানুষ ছবি টবি আপলোড করা বন্ধ করে দিবে ভয়ের চোটে, তাই না? এটা ভালো। হ্যাঁ, কারণ কার ছবি দিয়ে কি না করে ফেললো আল্লাহ জানে। মানুষ আসলে ফিতনায় খুব তাড়াতাড়ি করতে পারে, ফিতনা খুব তাড়াতাড়ি গ্রাস করে। আসলে খুব কঠিন সময় আসতে যাচ্ছে, বাট এটা থেকে হতাশ হওয়ার তো কিছু নাই আসলে। আমরা হতাশ না, কনসার্ন থাকতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ কনসার্ন, মানে বাস্তবতা, এআই টিআই এগুলি বাস্তবতা, ইগনোর করার মতো না। সো এটাকে ডিল করতে হবে, সচেতন থাকতে হবে। সো আপনি তো একজন মানে প্রোডাক্টিভ মানুষ, বা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলেন। প্রোডাক্টিভ কিনা যাই না, হ্যাঁ অনেক প্রোডাক্টিভ মাশাআল্লাহ, অনেক কিছু করেন। সো আসলে এই জামানায় আসলে আমাদের প্রোডাক্টিভিটিটা আমরা কিভাবে মেনটেন করব, বা কোন সেক্টরগুলো কোন সাইটগুলোতে ফোকাস করব, কিভাবে? আমরা তো অনেক ডিস্ট্রাক্টেড ভাইয়া, মানে ওই যে ইফ এভরিওয়ান ইজ রেসপন্সিবল দেন নো ওয়ান ইজ রেসপন্সিবল। আমি অনেক কিছু করতেছি, মানে আমি আসলে কিছুই করতেছি না দিন শেষে। সো আসলে এই প্রোডাক্টিভিটিটা আমাদের জার্নিটা কেমন হওয়া উচিত? আমি এগুলি খুব বেশি, মানে অনেক তো প্রোডাক্টিভিটি হ্যাক, এটা 7 হ্যাবিটস অফ সাকসেসফুল ওমেন, এটা অনেক বই টই পড়ছি। আসলে লাস্টে যা মানে আমার পার্সোনাল রিয়েলাইজেশন হলো, এদের মেজরিটি উসুলগুলো আসলে আমাদের সুন্নাহর মতো, মানে নবীজি সুন্নাহর মতো। দেখা যায় এরা বলবে যে সকালে উঠতে হবে, সকালে ফার্স্টে একটা কাজ, ভালো কাজ করে বেরোতে হবে, সবগুলো আমাদের সুন্নাহ। সো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দেখা যাবে গুরুত্বপূর্ণ কাজগুলা আর্লি স্টার্ট করতেন। যুদ্ধের সময় আর্লি বের হওয়া, কোনো একটা মানে সফর করতে হবে, সকালে আর্লি বের হওয়া। এমনি তো সকালে আর্লি উঠতেনি, হ্যাঁ এটা তো নর্মাল, আমাদের তো নামাজের সময় উঠতে হবেই, বাট কোনো একটা কাজের ক্ষেত্রে সবসময় আর্লি করা, এটা কিন্তু সুন্নাহ। সো এই প্রোডাক্টিভিটির মানে ফজিলতটা হার্নেস করতে হলে বেসিক্যালি যদি সুন্নাহ ফলো করি তাহলেই মানুষ প্রোডাক্টিভ হবে। হুইচ ইজ ফর এক্সাম্পল, কেউ যদি ফজর নামাজ পড়ে, এখন ফজর নামাজ পড়তে হলে এখন কারেন্টলি ফজর জামাত কয়টা? 5:15 মিনিমাম, হ্যাঁ তার 4:50 দিকে উঠতে হবে মিনিমাম, কেউ যদি আসলে
মসজিদে গিয়ে পড়তে, অবশ্যই মসজিদে গিয়ে পড়তে হবে। মসজিদে পড়তে চাই তাহলে 25 মিনিট বা 20 মিনিট আগে উঠতে হবে। তখন ফজর নামাজ পড়ে এসে যদি কেউ নেক্সট 3-4 ঘন্টা কাজ করে, যদি আইটি বা অন্য থাকে, এই যে কাজের ফজিলত এটা অনেক বেশি আসলে। এটা একটা প্রোডাক্টিভিটি হ্যাক। কারো সময় নিজের মতো যদি ইউজ করতে পারে, আর যারা পারে না তাদের জন্য ডিফারেন্ট। যাদের জব করতে হয়, যেটা 10টা থেকে জব, তাদের জন্য 10টা থেকে 5টা, তাদের জন্য প্রোডাক্টিভিটি হ্যাক আবার ডিফারেন্ট। হ্যাঁ, সো এক একজনের আসলে প্রোডাক্টিভিটি ইটা আলাদা। সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট সাজেশন দেওয়া পসিবল না। ব্ল্যাঙ্কেট সাজেশন এইটাই, আইটি এন্টারপ্রেনার হিসেবে যদি একটু বলেন। আচ্ছা, আইটি এন্টারপ্রেনার যদি বলেন, আমাদের মোস্টলি তো বিজ ব্রো পডকাস্ট, আমরা বিজনেস পডকাস্ট। আচ্ছা আচ্ছা, বিজনেস পিপলরা বেশি দেখে আর কি আমাদের এটা। আসলে এখানে কয়েকটা লেয়ার আছে। যারা একটু জিনিসপাতির ডিসরাপ্ট করতে চায় তাদের আসলে অনেক কাজ করতে হবে। এই ওস্তাদ নাহিদ হাসানও বলছে যে স্ট্রেস নিতে হবে। দিনে 24 ঘন্টার মধ্যে কেউ যদি নামাজ, খাবার এবং আর কিছু বাদ দেয়, প্রায় 16-17 ঘন্টা টাইম, অ্যারাউন্ড 16 আওয়ার্স। এই 16 আওয়ার্স কাজে লাগাতে হবে। এমন নয় 16 আওয়ার্স বসে বসে কোডিং করতে হবে বা একই কাজ করতে হবে, বাট 16 আওয়ার্স প্রোডাক্টিভ কাজে করতে হবে। ডু সামথিং কনসেপ্ট, মানে হয় এইটা নাহলে এইটা। আমরা যাই করি সেটা থেকে একটা যাতে প্রোডাক্টিভ আউটপুট থাকে। হ্যাঁ, যেমন আমাদের যদি অফিস থেকে বাসায় যেতে 1 ঘন্টা লাগে, এই 1 ঘন্টার মধ্যে একটা অডিও বুক শুনতে পারি রাস্তায়। হ্যাঁ, রাস্তায় তাকায় থাকার চেয়ে একটা অডিও বুক শোনা যেতে পারে। যে কোনো কিছু করতে পারে যেটা একটা কনসিকুয়েন্স আছে, পজিটিভ কনসিকুয়েন্স। এইটা সব কিছু কাজের। এই আমেরিকানদের এরকম, আমেরিকানদের বারবার প্রশ্ন করতেছে, মানে ওরা আসলে সুন্নত অনেকগুলা পাইছে বাট ইমান পায় নাই। হ্যাঁ, ব্যাপারটা ওরা সকালে ওঠে, যেমন যারা স্টক এক্সচেঞ্জে কাজ করে অনেক সকালে ওঠে, ওরা সকালে উঠে অফিস যায়, অফিস প্রোডাক্টিভলি করে, ডিস্ট্রাক্ট লেস করে। এবং আমরা অফিসে তো দেখা যায় ফেসবুকে ঢুকতেছি। হ্যাঁ, এগুলি ওরা একদমই করে না। নো সোশ্যাল মিডিয়া, অফিস আওয়ারে অফিসের কাজ। সে এখানে কিন্তু যে কাজের প্রতি যে ইনসাফ করা, হ্যাঁ, এগুলি কিন্তু ওরা আরও বেশি আমাদের চেয়ে প্র্যাকটিস করে। বাট আমরা মুসলিম হয়ে আমরা একটু আসি। যাই হোক, ব্যাক টু যে প্রোডাক্টিভিটি ব্যাপার, যে নিজের যে 16 ঘন্টা এটা কোনো না কোনো প্রোডাক্টিভ কাজে করতে হবে। এবং একজন মানুষের মাল্টিপল কাজে, সবাই বলে যে একজন মানুষের একটাই কাজ করা উচিত, আমি এটা দ্বিমত করি। হ্যাঁ, মাল্টিপল কাজে এঙ্গেজ থাকতে হবে, সে যাতে তার স্পেয়ার টাইম বা যে কোনো টাইম কাজে লাগাতে পারে। হ্যাঁ, সো আমার হলো প্রোডাক্টিভিটির সাজেশন দেওয়ার চেয়ে একটু উসুল বললাম আর কি, যে এভাবে যদি থট প্রসেসটা এরকম হয় যে আমার 16 আওয়ার্স আছে, 16 আওয়ার্সের মেজরিটি টাইম যদি একটা পজিটিভলি কোনো একটা প্রোডাক্টিভ বা যে কোনো একটা অর্জনের দিকে কাজ করি, সেভাবে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, এখানে ভাই আমি একটু সাবস্টিটিউট করি, যে আপনার ওই যে আপনি বললেন যে মাল্টিপল কাজে, এটা আমি কিন্তু প্র্যাকটিক্যালি খুবই বেনিফিট পাইছি ভাইয়া। মানে আমার বিজনেসের নেচারও তো অনেক বেশি ডাইভার্সিফাইড। আমার রেস্টুরেন্ট, এই এগ্রো, এই ছাগল, তা আমি দেখছি যে ভাইয়া ধরেন একটা না একটা কাজ কিন্তু বেশিক্ষণ করা যায় না, আপনি যতই মনোযোগ দিয়ে বার্ন আউট হয়। হ্যাঁ, বার্ন আউট হয়ে যায়। তো আমি যখন করি কি, ধরেন একটা পিসিতে বসে কাজ করলাম, এরপর আমি ধরেন ওই ভাল লাগতেছে না, পরে খামারে চলে গেলাম, ওইখানে যে কিছুক্ষণ সময় দেই, গাইডলাইন দেই, রেস্টুরেন্টে যাই, বিভিন্ন ব্রাঞ্চে সুইচ করি। সো এটা তো ধরেন হচ্ছে যে আমার মানে ক্যারিয়ারের বিষয়। এর পাশাপাশি ধরেন এই যে এই অ্যাক্টিভিটিসগুলো হয় বা সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলা, যেটা একজন মুসলিম আপনি খুবই করলেন, এতক্ষণ বললেন যে মুসলিমদের আসলে সোশ্যাল লাইফ বা এই যে ফ্রেন্ড সার্কেল, আমি কিন্তু এগুলো মেনটেন করি ভাইয়া। বা এই যে পডকাস্ট ধরেন, এই আজকে দুপুর থেকে খুবই চমৎকার একটা সময় যাচ্ছে আমার, আলহামদুলিল্লাহ। সো আসলে বোর লাগানো যাবে না, বা বোর লাগানো, নিজে হাইয়েস্ট পটেনশিয়ালটা ইউজ করতে হবে। মাল্টিপল যদি কাজে আমরা এঙ্গেজ থাকি, এই যে বিভিন্ন জনের সাথে মিট করা, তারপরে এই যে দাওয়ার কাজ বা সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলা যদি করি, তাহলে আসলে ওই দেখবেন যে 16-17 ঘন্টা কিন্তু আমরা মোটামুটি অ্যাক্টিভ থাকছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো অনেকে ভাবে যে আমার তো কাজ এইটা, আর বাসায় হয়তো ফ্যামিলি করা, ফ্যামিলিকে টাইম দেয়, নো প্রবলেম। হ্যাঁ, বাট এরপরেও স্পেয়ার টাইম থাকে, এগুলি নষ্ট হতে দেওয়া যাবে না। টাইম ওয়ান্স গন, আপনি কত বছর বাঁচবেন? হাদিস অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের বয়স সম্ভবত 60 থেকে 70 বছর, এরকম একটা হাদিস আছে। 60 থেকে 70 বছর টাইম অনেক কম। সেখান থেকে কারো যদি একদিনে 4 ঘন্টা চলে গেল, যে 4 ঘন্টার মানে কোনো আউটপুট নাই। হ্যাঁ, 4 ঘন্টা শুধু ঘুমায়, সেটার আউটপুট আছে। ঘুমানো তো ভালো জিনিস। সব কিছু মানে চিন্তা করতে হবে যে আমার যে সময়টা আছে
কিছু না কিছু এখান থেকে আউটপুট বের করতে হবে। কিন্তু আমি রিলস দেখতেছি একটার পর একটা, এটা থেকে তো আসলে আউটপুট নাই। এটা আনপ্রোডাক্টিভ। সো ওইখানে ভাইয়া মানে মেন্টরিংও একটা ভালো জায়গা। ধরেন আমার কাছে এখন অনেক জুনিয়ররা আসে বা নতুন বিজনেস করতে চায়, ওদের সাথে আমি কিন্তু একটা ভালো সময় দিই। এটা ভালো। হ্যাঁ হ্যাঁ, সো এইটা আমি এইভাবে দেখি ভাইয়া এই জিনিসটাকে। আমরা তো ওই যে মাসলুস হায়ারার্কি ল তো পড়েছি আমরা, ওই যে পিরামিড শেপে মানুষের চাহিদাগুলো হচ্ছে পিরামিড শেপ। এখানে নিচে 5টা লেয়ার, নিচে থাকে ওই যে বেসিক যে নিডগুলো, খাবার, খাদ্য, বস্ত্র, এরপরে লাস্টে যে কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো আমি মানে একটা মানুষ তার লাইফের শুরুতে বেসিক নিডগুলো নিয়ে কাজ করবে, এরপরে যে যত বড় লোক হবে হইতে হইতে আস্তে আস্তে যে সে বই লিখবে বা ইলেকশনে দাঁড়াবে, মানে মানুষ যাতে তাকে চিনে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সো আমি ওটা চিন্তা করি যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা আমার পিরামিড শেপ হবে না, এটা আমার প্যারালাল শেপ হবে। মানে আমি প্রতিদিন বেসিক নিডের জন্য কিছু কাজ করব, এট দ্য সেম টাইম ওই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্য আমি কিছু কাজ করব। আচ্ছা আচ্ছা। এবং এটা কিন্তু ইসলামিক ওয়ে ভাইয়া। দেখেন সোশ্যাল যে কাজগুলা, যাকাত দেওয়া, সোশ্যাল ওয়ার্কস বা নলেজ গ্যাদার করা, আমি কিছু লিখতেছি কমিউনিটির জন্য, সো এটা কিন্তু আপনার ওই সেলফ অ্যাকচুয়ালাইজেশন এটাও কিন্তু গ্রো করতেছে অবশ্যই। সো আপনি লাইফের শেষ পর্যায়ে যে আপনি এই কাজগুলা করবেন, এটার চেয়ে আপনি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই জিনিসটা করেন আর কি, যে আপনি কিছু সময় বরাদ্দ রাখেন এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন মোডের জন্য। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা তো খুব মানে ওয়েল রিসার্চ একটা জিনিস, এটা মানুষের একটা নিড আছে। ক্যারিয়ারের একটা জিনিস বলতে ভুলে গেছি, ক্যারিয়ারে এমন জিনিস চুজ করা উচিত, মানে এটা একটু ভিজিলেন্টলি ডিসকভার করার বিষয়, যে জিনিসটা অবসোলেট হবে না। হ্যাঁ, যে অনেকের ফর এক্সাম্পল তার শুরুতে 8-10 বছর এমন একটা কাজে করলো, ফর এক্সাম্পল MLM মার্কেটিং, হ্যাঁ, এটা অবসোলেট হয়ে যেতে পারে, যে কোনো একটা এসে ডিস্টার্ব করে দিতে পারে। কারো ক্যারিয়ার বা সাবজেক্ট বা তার ডিসিপ্লিন চুজ করা এমন উচিত যেটা নেক্সট অ্যাটলিস্ট তার লাইফ টাইমে অবসোলেট হওয়ার চান্সেস কম। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেউ যদি আসলে ইকোনমিক্স পড়ে, ইকোনমিক্স আসলে ফটাফট হবে না। কেউ যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইনভলভ থাকে, অবসোলেট হবে না। কেউ ফার্মিংয়ে থাকে, ফার্মিং অবসোলেট হবে না। এগুলো তো বেসিক, বাট এরকম খুঁজে নিতে হবে যে কোনো একটা আমি কিছু একটা করলাম কয়েকদিন পর। এখন ভালো একটা এক্সাম্পল হলো এই যে রেডিও টিভি রিপেয়ার শপ আছে না, এটা কিন্তু এখন অবসোলেট। আগে যেখানে 10টা দোকান ছিল, এখন একটা দোকান। ওরা এখন মোবাইল রিপেয়ার করে। হ্যাঁ, কারণ এখন টিভির অত রিপেয়ার করা লাগেও না, আর ফেলে দিয়ে আরেকটা নিয়ে আসে। হ্যাঁ, সো এই জিনিসটা দেখতে হবে যে টেকনোলজি এবং টাইমের অ্যাডভান্সের কারণে তার স্কিলটা যাতে অবসোলেট না হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। স্কিল আপগ্রেড করতে হবে মনে হয়, জানেন ভাই, যে টিভি রিপেয়ার করতে এক সময় তাকে মোবাইল রিপেয়ার করতে হবে। হ্যাঁ, এরকমই তো ব্যাপারটা, যে কন্টিনিউয়াস আপগ্রেড। যে আপনি ধরেন আগে HTML CSS শিখেছেন, হ্যাঁ, ওইটা অবসলিট, এখন আপনাকে জাভাস্ক্রিপ্ট, PHP, এখন ইসলামিক নলেজের মতো হয়ে যায় আসলে। এরকম শেষ নাই, মানুষ তার মৃত্যু পর্যন্ত প্র্যাকটিস করে যেতে পারে, আরো গ্যাদার করে যেতে পারে। এরকম একটা এসকেলেশন থাকা উচিত, ল্যাডার থাকা উচিত। আমরা ওই যে তখন তো প্রথম আলো ছিল, ওই সময় যে ম্যাথ অলিম্পিয়াড হতো, অনেক কঠিন ধরেন আমি ক্লাস 8-এ পড়ি, ম্যাথ অনেক টাফ, 8th স্ট্যান্ডার্ডের না। সো আমার মনে আছে একটা ম্যাথের জন্য ভাই আমি কতজনের কাছে যে আমি তো মফস্বলে পড়াশোনা করছি, ওই সময় তো এরকম টিচারও ভালো ছিল না, রিসোর্স ভালো ছিল না, ইন্টারনেট তো নাই। সো একটা ম্যাথ নিয়ে আমরা মনে করেন এই মাসের পর মাস ঘুরছি যে এই ম্যাথটার সলিউশন কি। সো এই যে ধরেন একটা আর্টস ছিল আমাদের শেখার। সো ইয়াং জেনারেশন, আপনি তো বিইং এ ফাদার, ধরেন আপনার বাচ্চার আপব্রিঙ্গিংটা দেখতেছেন, সো প্যারেন্টিং এর ইস্যুতে যদি একটু এই এআই এর ইয়েটা আসি। আচ্ছা, আমাদের বাচ্চাদের কিভাবে আমাদের গাইড করা উচিত এইটা, আবার না দিলেও তো সমস্যা, ওর ফ্রেন্ডরা ইউজ করবে, ও পিছায় যেতেছে। হ্যাঁ, কিন্তু ওরা আসলে ইয়ের প্রতি, এআই টেকনোলজি, এই গুগল, আলেক্সা, এগুলির প্রতি অনেক এক্সপোজ। তো এরা আসলে ওদেরও বেজলাইনে অনেক স্মার্ট। যেমন ওই দিন আমার মেয়ের বয়স কত, 6 বছরও হয় না এখনো, ওদিন বলতেছে ইউ আর স্ক্যামড। আমি বললাম হোয়াট ইজ স্ক্যামড? ও এর উত্তর দিল ইংলিশেই, ইটস লাইক ইউ আর ট্রিকড। মানে ওটা তাফসিরও করতেছে ইংলিশে, অনেক কিছু বুঝে। একটা কালকে একটা দিল, একটা চেয়ার না, বলো 4 আছে না ইংলিশ, নাম্বার 4, সেটাকে উল্টা করলে একটা চেয়ারের মতো হয়, সেটাকে আমি 3D বানিয়ে দিলাম। ও বললো ইটস লাইক 3D। হ্যাঁ, 6 বছর। আমি আমার মেয়ের কাছ থেকে ইউটিউবের ওই যে ভয়েস সার্চ শিখছি। হ্যাঁ, ভূতের গল্প ও তো টাইপ করতে পারে না। হ্যাঁ, আমি আরে জোস তো
ভয়েস আমার তো কখনো এটা দরকারই হয় না, ওই জিনিস আছে আমি কখনো নোটিশও করি না। আমার মেয়ে দেখলাম ও ভূতের গল্প। কিন্তু যে জিনিসটা হইলো এই যে ব্যাক টু দ্য অরিজিনালি যে মাহারত আছে না, যে কোনো একটা জিনিস পারে, যে কেমন আমাদের ক্লাস 9-এ একটা অঙ্ক ছিল যেটার উত্তর ছিল 15.5 দিন, কি একটা ক্যালকুলেশন জানি। হ্যাঁ, আমরা বিভিন্ন কোচিংয়ে স্যারেরা এটা পড়তে দিতাম, মানে 2 পৃষ্ঠার অঙ্ক, পাটিগণিত, কিন্তু পাটিগণিত 2 পৃষ্ঠার অঙ্ক, লাস্টে উত্তর আসতো 15.5 দিন, আমার খেয়াল আছে। হ্যাঁ, আমরা ইহক কোচিং সেন্টারে যাইতাম, কিছুদিন গেছি আমরা। ইহক কোচিংয়ে গিয়ে নতুন একটা স্যার আসছে, ওই তার ছেলে স্ট্যান্ড করা। হ্যাঁ, স্যারকে ওই অঙ্কটা করতে দিয়েছি। স্যার আসলে মানে করা প্রায় 1.5 পৃষ্ঠা করছে, তারপরে কি জানি একটা আসলে যখন ছুটি, স্যার বললো অঙ্কটা যেহেতু শেষ করে ফেলি, সে শেষ পর্যন্ত করলো 15.5 দিনে, একেবারে রিয়েল টাইমে। এই যে এক্সপার্টিস, মানে বোঝার ক্ষমতা, এই জিনিসটা এখন একদমই নাই হয়ে গেছে। আমি এই উদাহরণটা আরও জায়গায় দেখছি, যে আমি একবার একটা পাউরুটি কিনলাম দোকান থেকে 25 টাকা দিয়ে, তার 100 টাকা ফেরত, মানে 100 টাকা দিলাম, সে ক্যালকুলেটারে 100 - 25 75 দেখে তারপর আমার 75 টাকা ফেরত দিল। ডিপেন্ডেন্সি যে ডিজাস্টার, এটা হওয়া উচিত না আসলে। তো আমরা মানে বাচ্চাদের কিভাবে আমরা গ্রো করব ভাইয়া, মানে টেকগুলা এই সেক্টরে বেসিক স্কিল আমাদের আসলে এখনো ওদের পুশ করতে হয়। এটা আমার পার্সোনালি, যে এই যে নাম্বার গুনতে পারা, চিন্তা করতে শেখানো আর কি, যে কীভাবে চিন্তা করতে হয়, পারসেপশন, দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক, পারসেপশনটার জায়গাটা গ্রো করতে হবে। আমাদের কিন্তু এই যে ক্ষতিটি হইতেছে, চাইনিজরা, জাপানিরা, কিন্তু আমেরিকানরা, এরা কিন্তু এই জায়গায় আবার টনটনা। ওরা যেসব এআই রকেট বানাচ্ছে, হ্যাঁ, টেকনোলজি যেভাবে ইউজ করে, হ্যাঁ, মানে লুজার হও আমরা, ওরাও আরও গেইনার হবে। আমি তো চাইনিজ বা জাপানিজ ওদের ম্যাথ করার দেখি, বিভিন্ন টেকনিক দেখি, যেমন 3 সংখ্যার গুণ করে ফেলতেছে ফটাফট। হ্যাঁ, মানে মাথায় টেকনিক আছে, এগুলি আমাদের স্কুলে কোথায় পড়ায়? সেগুলি আমাদের এই নিজেরা যদি ফ্যামিলি থেকে যে কিছুটা যদি আমরা আপব্রিঙিং এটা জোর দিতে পারি, তাহলে ভালো এবং করা উচিত, এবং ওদের দেখাতে হবে যে দেখো এভাবে করা যায়। আপনি একটা বলছিলেন ভাই, যে ফোন নাম্বার মুখস্থ করা, আপনার ফোন হ্যাঁ, নাম্বার মুখস্থ ছিল, আমারও অনেকগুলো আছে। তো এটা আসলে বাড়ানো উচিত, মানে এটা হ্যাঁ, মেমোরাইজেশন। ইসলামের ফুল মানে ফাউন্ডেশন অফ ইলম, নলেজ ইজ বেসড অন মেমোরাইজেশন। কে কত বেশি মেমোরাইজ করতে পারে। এই যে কোরআন মেমোরাইজ তো খুব বেসিক, সিয়াসিত্তার হাদিস মুখস্থ করা, আরও কয়েকটা বই মুখস্থ করা, মুখস্থ। আমাদের সময় মুখস্থকে খারাপ জিনিস দেখা হতো, সে তো মুখস্থ বিদ্যা, আরে মুখস্থই তো ভালো। সে যখন প্রসেস করবে তার মাথা থেকে, তার অন্য কিছু দরকার হবে না। হ্যাঁ, এই যে ফেমার্স লাস্ট থিওরাম নামে একটা থিওরি আছে, যে a² + b² = c², মানে হলো 3² + 4² = 5²। তাহলে a টু দি পাওয়ার n + b টু দি পাওয়ার n = c টু দি পাওয়ার n, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, সো MIT না প্রিন্সটন ইউনিভার্সিটির এক প্রফেসর সেটা প্রমাণ করছে উইদাউট ক্যালকুলেটর। সেটা 400 বছর ধরে কেউ প্রমাণ করতে পারে না। 17 শতাব্দীতে এই প্রবলেমটা দিছে, 400 বছর পরে উনি প্রমাণ করছে ক্যালকুলেটর ছাড়া। এই যে এটা দরকার, হ্যাঁ, যে ওই লেভেলে যাইতে হবে, মানে ওই লেভেলে থাকা কিছুটা মানে ওই প্র্যাকটিসটা আবার বাড়ানো উচিত আমার কাছে মনে হয়। নাহলে আমরা আসলে আমাদের ধীশক্তি এগুলির খুব পোটেনশিয়াল খুবই লস হবে এখন আমরা যেভাবে আছি। না, তবে ভাইয়া যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে ধরেন আগে একটা সময় আমরা বিভিন্ন ডেট মুখস্থ করতাম ইতিহাসে, বা গুগলে সেই জিনিসগুলো তো অবসলিট হয়ে গেল, এটা আসলে এখন দরকারও পড়ে না। এই স্কিলগুলো তো আসলে আমরা যদি ওই বেসিকে হাত দিই ভাইয়া, যে এই স্কিল যেগুলো বলতেছি আমরা, এই যে মুখস্থ করা বা এই যে ডেট, ইতিহাসের একটা ডেট মুখস্থ করতেছি, এটা তো আসলে আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। না, এটা লাগে তো। ফর এক্সাম্পল, তুমি একটা দিবা, কি বলে, একটা লেকচার দিবা ইসলামিক, হ্যাঁ, ওসমানী সালতানাতের শেষ 100 বছরের ইতিহাস, এই ডেট মুখস্থ করতে হবে না? ডেট মুখস্থ করতে হবে, ফিগারের নাম মুখস্থ করতে হবে, জায়গার নাম মুখস্থ করতে হবে। না, আমি এখন লেকচারের সময় তো এই কিভাবে করে দেব? না, এটা যাবে না, ওটা মুখস্থ এখনো ওই জায়গাটা থাকা উচিত। আমাদের সময় তো বেশিরভাগ মানুষ সিরাত যখন পড়ে একটা ভয় থাকে যে নামগুলো খেয়াল থাকে না, যে মতে ইবেন আদি, এইটা ইবেন এইটা আবু, এইটা, হ্যাঁ, আরবি নামগুলো তো বড় বড়, এগুলি খেয়াল রাখতে চায় না। এখন নাম, জায়গার নাম এবং সন, হিজরি কত সনে হইলো, যে 8ম সনে এইটা হইলো, ওই 5ম হিজরিতে এই যুদ্ধ হইলো, এগুলি না করলে কারো আসলে ইলম, যে নলেজ, সেটাই তো মানে ফস্টার হবে না। এইটা ভাই, মানে আমি যে এটা সাবস্টিটিউট করা যাবে না। এই পয়েন্টটাতে আসতেছি ভাই, জিনিসটা একটু রিলেট করার চেষ্টা করি, যে ধরেন ওই যেটা বলতেছিলাম, যে কিছু জিনিস চায়নাতে যে ভিডিওগুলো দেখতেছি আমি, যে স্কুলের বাচ্চারা ওরা রকেট বানাচ্ছে বা ড্রোন বানাচ্ছে,
হ্যাঁ, সো আমরা আমাদের এখানে বাচ্চাদের এখনো ধরেন ওই আগের মুখস্থ করাচ্ছে। আমার মনে হয় যে ধরেন সেকুলার যে বা ট্রেডিশনাল যে শিক্ষাটা, এটাতে আসলে এআইটিআই এগুলোকে দিয়ে আমাদের বাচ্চাদের আসলে ইকুইপড করতে হবে। আর ওই যে স্পেয়ার টাইমটা আমরা পাচ্ছে, মানে ওদের আপডেট হবে। যেমন আমরা ওই ইয়া ভাইয়ের সাথে, শাহরিয়ার ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে অ্যাসাইনমেন্ট, যেমন যে শুরুতে আমরা ইউনিভার্সিটি যখন ছিলাম তখন বলতো না যে একটা চ্যাপ্টারের সামারি করে নিয়ে আসো অ্যাসাইনমেন্ট, এটা বা ধরেন এইখান থেকে কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসো। ওই জিনিস তো এখন আর কেউ দিবে না, ওইটা তো চ্যাট জিপিটি দিয়ে উইদিন সেকেন্ডস বের করা যায়। আগে যেটা উইকিপিডিয়া থেকে করতাম, উইকিপিডিয়া আরো পরে আসলো। হ্যাঁ, সো এখন অ্যাসাইনমেন্টের স্বরূপটা কি হবে, যে বিজনেস প্ল্যান ইজ দেয়ার, তুমি চ্যাট জিপিটি থেকে করো, ওইটা অমুক জায়গা থেকে প্রম নাও, করে টোরে তুমি আমাকে একটা বিজনেস দাঁড় করে দাও ক্যাম্পাসে 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে। এই যে তুমি দলিল করতে হবে, কোথায় ট্রেড লাইসেন্স করতে হবে, সব তোমার কাছে টিউটোরিয়াল আছে। এক্সপেকটেশনটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, মানে ওভারঅল ওর ইয়েটা বাড়বে। হ্যাঁ, এটা তো আমি পজিটিভ তো জিনিসটা। আমাদের বাচ্চারা ওই নামতার মতো মুখস্থ না করে ওরা ধরেন ওইটার ইমপ্লিকেশন করবে, যে ধরেন ম্যাথ নিয়ে আরো ডিপে যাবে না, মানে বা এই যে এই ইমপ্লিকেশন গুলো রকেট বানাচ্ছে যেমন চায়নার বাচ্চারা। এটা হলো আইডিয়ালি হওয়া উচিত, কিন্তু হইতেছে কিনা দ্যাটস দ্য কোশ্চেন। এখন যদি আমাদের কারো টেকনোলজি, মোবাইল এবং পিসি নিয়ে ফেলি, সে টোটালি স্কলার থেকে জাহিল হয়ে যায়। ওই স্কিলটা আমরা ডেভেলপ করাইতে পারি বাচ্চাদের, ওই যে ইসলামিক যদি ওদেরকে কোরআন হিফজ করাইতে পারি। হ্যাঁ, মানে এই স্কুলের লোড তো কমে আসবে অনেক, থট প্রসেসটা এভাবে ডেভেলপ করতে হবে। ধরেন তখন আমরা ছোটবেলায় যখন 5 এর ভিত্তি দিতাম বা 8 এর ভিত্তি দিতাম, মানে ওইটার পড়া নিয়ে এত এঙ্গেজ ছিলাম, বাবা খেলতেও যাইতে দিত না, এই 5 এর ভিত্তিটা শেষ হোক বা 8 এর ভিত্তিটা শেষ হোক। সো এখন তো ওই লোডটা কমে আসছে বাচ্চাদের, সামনের দিনে হয়তো ওই পড়ার লোডই আরো থাকবে না। তখন আমরা তাদেরকে কিভাবে এঙ্গেজ করব, যে তখন আরো একটা এডিশনালি আমরা ধরেন এই যে এখন যেমন ইংলিশ মিডিয়াম অনেক স্কুলে হিপস পড়াচ্ছে, অ্যারাবিক শেখাচ্ছে, মানে তার উপর লোডটা বাড়বে, কারণ যেহেতু অনেক জায়গা থেকে সে অব্যাহতি পাচ্ছে, তাকে ওই নামটা করতে হচ্ছে না। অন্যভাবে চিন্তা করছিলাম আসলে, যে আমরা বলি না আমাদের সবসময় একটা আগে জেনারেশন টু জেনারেশন কম্পেয়ার করি। আসলে এই জেনারেশনের মানুষ যেভাবে বড় হয়েছে, ওরা আগের জেনারেশনে কত ভালো ছিল এই প্যারামিটারই মাথায় নাই। এখনকার যেভাবে হইতেছে, যে লো ইন্টেলেক্ট, লো আইকিউ বা লেস কনসার্নড বা মেমোরাইজেশন দরকার নাই, এইটাই ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সো ওরা ওই জিনিসটা ফিলই করবে না, আসলে ওদের লাইফটাই হবে এরকম, কেউ মুখস্থ করে না। এটা আমরা বলতেছি এটা খারাপ হবে, বিকজ এটা আমাদের পার্সপেক্টিভ থেকে দেখতেছি আর কি। যে আমাদের সময় এই যে শায়েখ দিদুয়ার সাংকৃতি, যেমন ওনার একটা এক্সাম্পল আছে, যে ওনার এক শায়েখ অসুস্থ, তো শায়েখ একটা কবিতা লিখছে সম্ভবত 16 লাইন। তো শায়েখ আর স্টুডেন্ট শায়েখ দিদুয়ার সাংকৃতিতে বলছে যে শায়েখ আপনার জন্য কবিতা লিখছে, এই 16 লাইন ফোনের মধ্যে পড়ে শোনাইলো। বলছে আমি এটা লিখেও আপনাকে পাঠিয়ে দিব, আপনি ওনাকে বলে দিন। উনি বলতে হবে না, একবার শুনছে মুখস্থ হয়ে গেছে। সো উনি তো আসলে সুপার কম্পিউটার লেভেলের আর কি মেমোরাইজেশন ক্ষমতা। এই জিনিসগুলো যে রেফারেন্স আমরা যেটা শুনে অবাক হইতেছি, এখনকার যে জেনারেশন এই অবাক হওয়ার মতো মানে এই মানসিকতাটা থাকবে না। সো আমার মনে হয় ইটস গোয়িং টু বি এ কমপ্লিটলি ডিফারেন্ট প্যারাডাইম। হ্যাঁ, আমরা যেভাবে চিন্তা করছি এরকম নাও আসলে। এই যেমন জেনজি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে, হ্যাঁ তাই না, আমরা কয়দিনের মধ্যে একটা সরকার ফেলে দিল, 15-16 বছরের মতো একটা এরকম দৌর্দণ্ড প্রতাপের সরকার, যারা কাউরে পাত্তা দিত না। ইভেন প্রাইমারি স্কুলের টিচাররাও যদি কোনো আন্দোলন করতো ইয়েতে প্রেস ক্লাবে, ওদেরও পিটাইতো। বাট এই জেনজির বা স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে হ্যাঁ, বাট আলটিমেটলি টিকতে পারে না। সো অনেক কিছু আনঅর্থোডক্স হয় আর কি। সো এখনকার মানুষের লাইফস্টাইল, লাইফের যে এক্সপেকটেশন বা কালচার, আসলে এভাবে ইন্টারপ্রেট করা উচিত। আমরা আসলে আমাদের সাথে ইন্টারপ্রেট করতেছি তো অনেক কিছু হয়তো কারেক্ট নাও হতে পারে। আমরা যেভাবে ভাবতেছি, যে জন্য বললাম যে আমরা যদি মেমোরাইজেশন এগুলি আবার রেজিস্টার করার চেষ্টা করি তাহলে ভালো হবে, মেবি নট। দেখো একটা ক্লাসে যদি এমন সিস্টেম হয় যে সবাই ইউনিফর্ম পরে, স্কুলের নিয়ম হলো ইন করে পড়া, হ্যাঁ, কিন্তু কেউই পড়ে না, তার মধ্যে যদি একজন ইন করে পড়ে আসে, সে আসলে হাসির পাত্র হবে। ব্যাপারটা এরকম যে এখন যে মেমোরাইজেশন বা যে আমাদের আমলের প্র্যাকটিসগুলো যদি করে, সে হবে আউটলায়ার, আনএক্সেপ্টেবল, আনকম্প্যাটেবল, নন কম্প্যাটেবল। সো তাদের লাইফ, লেট দেম লিড দেয়ার লাইফ। বাট আমাদের কথা হলো বেসিক উসুল আর কি, আমাদের ইসলামিক যে লাইফ স্টাইল উসুল টুসুল আছে, আমরা এদিকেই এদের
আপব্রিং করার চেষ্টা করি। রাইট, এইখানে ওইটাই বলতে চাচ্ছিলাম ভাইয়া, মানে স্পেসিফিসিটিতে ঢোকা ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আপনার এই যে কোরআন মেমোরাইজেশন বা হাদিস মেমোরাইজেশনের প্রয়োজনীয়তা নিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে ওভার দ্য ডেজ কারোর মধ্যে কিন্তু কোনো ডিবেট নাই যে এটা আপডেট ব্যাকডেটেড করার দরকার নাই, এত ডিভাইস আছে, এখানে কোনো ইখতিলাফ হবে না। ইখতিলাফ হবে না হ্যাঁ, কেন? যে ধরেন কোরআনই একমাত্র গ্রন্থ যেটা যদি সব ডিভাইস থেকে ইরেজ করা যায় বা সব গ্রন্থ বাদ দেওয়া যায়, পরের দিনে এটা বের করা সম্ভব। সো এইটার নেসেসিটি অলওয়েজ থাকবে। মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ওই বাচ্চাদের মানে লোডটা, সেকুলার এডুকেশনের লোডটা কমে আমরা এইটা ওদেরকে অ্যাড করাই দিতে পারি কিনা, যে ওই যে মেমোরাইজেশনের যে কালচারটা, ব্রেন ইউজ করা, মুখস্থ করা। সো মানে আমরা ওই যেটা বলতেছিলাম যে ভাই আমরা ক্লাস 5-এর পড়া নিয়েই এত এঙ্গেজ ছিলাম। সো এখন ওদের কিন্তু লোড অনেক কম। এখন ধরেন জেনজিরা এই যে এত সময় পাচ্ছে না, লোড কম না, লোড আছে, এরা পড়ে না আসলে। না, ওরা অনেক স্মার্ট ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন পড়াশোনা, আমার মেয়ে ক্লাস 2-3-তে পড়ে, সে এখনই ধরেন ওই যে ওদেরকে সেন্টেন্স কি কি সব গ্রামার আমরা যেগুলো 5-6-এ পড়ছি, এবং শি ইজ ভেরি মানে এক্সপার্ট, মানে ও পারে। দেখলাম যে ও নিতে পারতেছে, 15 ঘরের নামতা আসে তার মুখস্থ। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলোর লোড কমে, তখন আমরা তাদেরকে আরেকটু এক্সট্রা লোড দিতে পারি, মানে অ্যাজ এ প্যারেন্ট। হ্যাঁ, লোড দেওয়া ইজ পারফেক্টলি ওকে। ইনফ্যাক্ট ইবনুল জাওজি বলছে যে বাচ্চাদের লোড দাও, দে ক্যান টেক ইট। মানে এটা লোড দিতে টেনশন না করতে বলছে ইবনুল জাওজি, আরো প্রায় 700-800 বছর আগে। হ্যাঁ, সো দিস ইজ ওকে। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, ছোটখাটো লোড দিতে হবে। ইসলামিক্যালিও তারা ডেভেলপ হলো আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সো এটা একটা প্যারেন্টিং এর ভালো একটা, প্যারেন্টিং এর এই জায়গাটা আসলে রিস্টোর করতে হবে, যে আমাদের ইসলামিক আপব্রিঙ্গিং যেভাবে মানে আগেকার হয়েছে আর কি, কোরআন মেমোরাইজ করা, হাদিস পড়ানো, তাফসির, এগুলি যদি আমরা ঠিকমতো করি, ইনশাআল্লাহ আল্লাহ বাকি জিনিসগুলোতে বরকত দিয়ে দিবে। এটা আমার আশা হোপ বলে লাভ নাই, এটা আমার নতুন কিছু না। হ্যাঁ, এইটা দিস ইজ ইট, এটাই হয়ে আসছে ভাই ইয়ার আফটার ইয়ার। সো এখন যদি ভাই প্যারেন্টিং থেকে আমরা একটু ধরেন বিজনেসে শিফট করি, আমাদের একটা বড় অংশ কিন্তু আমাদের বিজনেস ওন করে যারা, বা বিজনেস এনথুজিয়াস্ট আমাদের অডিয়েন্সের মধ্যে। সো আপনিও তো একজন এন্টারপ্রেনার, আইটি এন্টারপ্রেনার। সো বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো আপনি কি দেখেন, যে একজন নতুন এন্টারপ্রেনারের ক্ষেত্রে বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ, এবং এটা ওভারকাম করার ক্ষেত্রে কি কি আপনি বলবেন, সাজেশন দিবেন? বাংলাদেশে একে তো মানে বিজনেসের কালচারটাই কিন্তু ওভাবে ফস্টার হয় নাই। হ্যাঁ, যেমন আগে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যেহেতু মেয়ের কাছে সম্বন্ধ আসতো যে পাত্র ব্যবসায়ী, বিয়ে দিত না, ব্যবসা করে। এই কারণ হলো জব সিকিউরিটি, কারণ বিজনেসটা ছিল আনসার্টেন। ব্যবসাকে যে ভালো মতো দেখবে, হ্যাঁ, এটা আসলে খুব রিসেন্টই, বেশি দিন হয় নাই। সো মানুষ যে এন্টারপ্রেনারশিপ ট্রাই করবে, এই কালচারটা ফস্টার হয়েছে খুব কম। সো আমার কাছে এখনও মনে হয় পরিবেশটা ইনাফ ফ্রেন্ডলি না আর কি। যেমন একটা কোম্পানি স্টার্ট করতে হলে যে প্রথমে যেসব প্যারা খাইতে হয়, লাইসেন্সিং, এটা ওইটা, ভ্যাট ট্যাট। আমেরিকা কিন্তু একটা এলএলসি খুলতে 1 ঘন্টা লাগে, কারণ তার সব কিছু, তার এসএসএন আছে, তার আইডি মাইডি, সোশ্যাল সিকিউরিটি আইডি, এগুলি সব দেওয়ার ফলে 1 ঘন্টার মধ্যে একটা এলএলসি করতে পারে। ইনফ্যাক্ট বাংলাদেশের বসেও ওখানে করতে পারে কয়েকদিনে। এই যে ইকোসিস্টেমগুলো অনেক ব্যবসা ফ্রেন্ডলি। কারোর সাথে যদি আমি একটা ডিড করতে চাই, অ্যামাউন্ট পাঠাতে চাই, এই যে লজিস্টিক্স আছে না, লজিস্টিক্সটা বাংলাদেশে ব্যবসা ফ্রেন্ডলি না। কিপিং দ্যাট ইন মাইন্ড, বাংলাদেশ ইজ স্টিল এ ভেরি গুড প্লেস টু ডু বিজনেস। এখানে বিশাল মার্কেট, এখানে 17-18 কোটি যেটাই হোক মানুষের ডাইভার্সিটি, স্পেন্ডিং ক্ষমতা এখন অনেক বাড়ছে। ইনফ্যাক্ট হ্যাঁ, এখন কিন্তু কেউ যে পুরান কাপড় চোপড় রাখে না, সব ফেলে দেয়। সো স্পেন্ডিং ক্যাপাসিটি বাড়ছে। বই আমরা পড়তাম, হ্যাঁ হ্যাঁ, এটা আনফর্চুনেট বাট বাস্তবতা। হ্যাঁ, সো বাস্তবতা নিরিখে বিজনেস অপরচুনিটি অনেক হাই। সো অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর যেটা মানে হওয়া উচিত, তার আসলে অনেক বিজনেস আগে থেকে দেখতে হবে, যে বিজনেসের স্বরূপটা কি, অনেক পড়াশোনা করতে হবে আসলে। হ্যাঁ, আমরা যদি এই বিল গেটস বা এদের উদাহরণ সাইট করতে চাই না, বাট কিছু ক্ষেত্রে এরা ইলন মাস্ক, বিল গেটস সপ্তাহে 3টা বই পড়ে এখনও। বিইং এত বিজি, সপ্তাহে 2-3টা বই শেষ করে। কারণ হলো এই আমরা যেই মিস্টেকটা আমরা করি, আরেকজন দেখা যাবে বইয়ের মধ্যে এই মিস্টেকটার কথা লেখা আছে, এই মিস্টেকটা করা যাবে না। এখানে আরেকটা যে জিনিস, একটু যদি বলি যে শুধু কি পড়াশোনার ক্ষেত্রে শুধু বই নাকি যে পডকাস্ট বা এই ধরনের সবকিছু সবই তো ইনক্লুডেড।
লাইক রিসার্চ, হ্যাঁ রিসার্চ, নলেজ গ্যাদার করা, নলেজ সিকিং, রিসার্চ করা। কিন্তু আরেকটা বিষয় জরুরি, দি সাইকোলজি অফ মানি, এটা অনেকে পড়ছে। হ্যাঁ আমি পড়তেছি এটা ভাই। আচ্ছা, সাইকোলজি মানে হ্যাঁ, সেখানে এই লেখক মানে অবভিয়াসলি নন মুসলিম, নাস্তিক কিনা জানি না, হয়তো নাস্তিক না হইলেও হয়তো বা রিলিজিয়াসও না, কিন্তু সেখানে সে কিন্তু একটা জিনিস মেনশন করছে যে এখানে লাখ, এটা পুরা মানে আপনার ডিভাইন রিয়ালিটি, এক্স্যাক্টলি টাকার মালিক হওয়া, হ্যাঁ হ্যাঁ, লাখ হ্যাঁ ভালো একটা রোল প্লে করে। কারণ আমি যদি এখন মার্ক জাকারবার্গের মতো ফুল, সে হার্ভার্ড থাকতে যা করছে 100% স্টেপ বাই স্টেপ তার ফুটস্টেপ ফলো করি, সে বিলিয়নার হয়েছে, আমি একটা ফকির হইতে পারি। সবকিছু লিনিয়ার ইনপুট দিলে লিনিয়ার আউটপুট হয় না, হ্যাঁ, ইট ডাজন্ট ওয়ার্ক। এই প্রেমিসটা মাথায় রেখে আসলে বিজনেস করা উচিত, যে এখানে তাকদির, রিজিক, বরকত এই জিনিসগুলা রোল প্লে করবে। হ্যাঁ, এতে মানুষ ফ্রাস্ট্রেট কম হবে। যেমন কোনো একটা জিনিস করতে গেলাম, 2 বছর মেহনত করলাম, হইলো না, এর মানে হলো আল্লাহ আমার তাকদির এটা রাখে নাই, এটার মাধ্যমে রিজিক রাখে নাই। সো মুমিন ফ্রাস্ট্রেট হবে না, ফ্রাস্ট্রেট হয়ে সে হয়তো এমন একটা স্টেপ নিল যেটা তার জন্য ডেট্রিমেন্টাল। হ্যাঁ, সো এন্টারপ্রেনারদের ক্ষেত্রে নর্মাল তো আসলে অনেক সাজেশন পাবে, এটা করা উচিত, ওইটা করা উচিত। আমি এই জিনিসগুলো টাচ করতে চাই যে মানুষ মুসলিম হিসাবে তাকদির, রিজিকের বরকত এগুলি মাথায় রেখে বিজনেস করা উচিত। বিজনেস যে কোনো কিছু করতে পারে, যেমন আমরা নতুন একটা ভেঞ্চার শুরু করতেছি, যে আমাদের কয়েকটা আছে, বা আমরা এমএসিতে মাঝে মাঝে বিজনেসে আলাপ হয়, আমরা এটা করতে চাই, ওটা করতে চাই, ইট মাইট নট ওয়ার্ক আউট। যেমন এটা যদি লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট সবসময় হইতো, তাহলে ক্লাসের যে ফার্স্ট বয় সে সবসময় বড় লোক হইতো, যে ফাইন্যান্স পড়াইতেছে প্রফেসর তার তো মিলিয়নিয়ার হওয়া উচিত, সে তো হয় না, তাই না? সে জিনিসটা এভাবে হয় না আসলে। হ্যাঁ, কিন্তু বিজনেস করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে সব কিছু ঠিকঠাক হইলেও আলটিমেটলি নাও হতে পারে, কিন্তু আমাদের কাজ হলো প্রপারলি ট্রাই করা, স্মার্টলি করা সব কিছু। আজকের ভাইয়া যে পডকাস্টে অনেক আলোচনা হয়েছে যে আসলে এই যে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন বাড়াতে হবে, এআই এর আসতেছে। সো আসলে এই ইন্টারাকশনের জায়গাগুলো তো সংকুচিত হয়ে যাচ্ছে আমাদের, বিশেষ করে শহরে আমরা যারা আছি। আমাদের আগে একটা রকের আড্ডা ছিল মহল্লায়, হ্যাঁ আমাদের মোহাম্মদপুরে আবার এটা আমি এখনো দেখি যে এই যে সন্ধ্যার পরে বা এসার পর দেখবেন যে মুরব্বীরা একসাথে বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। সো ইটস গুড, বাট ধরেন বিইং এ প্রফেশনাল বিজনেসম্যান বা পেশাজীবী যারা আছে, তাদের তো একটু যাওয়ার জায়গা দরকার। সো এই উদ্দেশ্যেই তো এমইসি মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটির যাত্রা শুরু, এবং আপনি এটার প্রথম প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট, কংগ্রাচুলেশন। সো ভাইয়া এই ধরনের এই যে প্ল্যাটফর্মগুলো বা কমিউনিটিগুলোতে ইনভলভ হওয়ার বিষয়ে কিছু বলবেন কিনা? এটা তো আমাদের অরিজিনালি যে মানে ছিল, আইডিয়া ছিল যে আমাদের ওই মানুষ সিএসআর বলে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো আমাদের কিছু রিলিজিয়াস রেসপন্সিবিলিটি আছে, যেটা আমরা প্র্যাকটিসিং মুসলিমরা একসাথে, এই যারা প্রফেশনালস বা এন্টারপ্রেনার্স একসাথে হলে এদের নিজস্ব সিনার্জি কাজে লাগায় আমরা রিলিজিয়াস রেসপন্সিবিলিটি আর একটু কালেকটিভলি ভালো মতো করতে পারি, বা ইন্টারাকশন হলে আসলে নিজেরা বেনিফিট হয়ে যায়। হ্যাঁ, কারণ এটা একটা ট্রাস্ট সার্কেল, যে ফর এক্সাম্পল তোমার এখানে বিফের আছে, হ্যাঁ তোমাকে চিনি, যে তোমাকে যদি বিফ অর্ডার দেই অ্যাটলিস্ট খারাপ বিফ দিবা না আর কি, তাই না? এটা তো দরকার। আরেকজন যে একটা ট্রেডিশনাল যে বিফ যদি বিজনেসম্যান থাকে, সে দেখা গেলো গরু জবাই করার সময় বিসমিল্লাহ বলে নাই, সে নাপাক হইতে পারে, নাস্তিক হইতে পারে, এগুলি কিন্তু একটা মানে তাসির আমাদের উপর থাকে। এই যে মানুষ যে কেনা খাবার খায়, সে হয়তো বা নাপাক, মানে রিয়েলি নাপাক আর কি, ওয়াজিব টাইপের না, জবাই সব আমি দিই ভাই। হ্যাঁ, সো এই যে মুসলিমদের ভিতরে প্র্যাকটিস দেখছি ভাই, ওটা হালালই হয় না, মানে ওরা জাস্ট জবাই দেয় 1 মিনিটের মধ্যে। আমি দেখি সিগারেট খাইতে খাইতে জবাই তো আছেই, আপনার এই যে ভেইনটা কেটে দেয়, হ্যাঁ হ্যাঁ, গরুটা স্ট্রোক করে মারা যায়, আউট অফ মানে ব্লাড ফ্লোতে এসে মারা যায় না, এক্স্যাক্টলি স্ট্রোক করে মারা যায়। সো আমাদের নিজস্ব এই মুসলিমদের ইসলামিক লাইফস্টাইল, এটা যদি কালেকটিভলি আরেকটু ফস্টার করতে চাই, তাহলে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, একজন আরেকজনকে হেল্প করতে হবে, যে সে এই ভাই তো এটা করে, তাহলে আমিও করি। আছে না, মানে দ্য পাওয়ার অফ অ্যাসোসিয়েশনের ইফেক্ট, সেটা ঠিক করছে। আমাদের এখানে যে এমএসিতে খুব বেশি মানে খুব উচ্চাভিলাষী অনেক টার্গেট আছে, ব্যাপারটা এরকম না। আমরা এই যে ওই গ্লোরিটা রিস্টোর করতে চাই, যে অনেকগুলা স্পেশালিস্ট
বা আমাদের সিএক্স লেভেলে বা ওনার লেভেলে প্রফেশনাল লেভেলে এরা একসাথে হইলে অনেক কিছু করা পসিবল। সেই জন্য আমরা এই প্ল্যাটফর্মটা করি এবং অলরেডি কিছুটা বেনিফিট তো আমরা পাচ্ছি আসলে। সো এটা তো আসলে এখন পর্যন্ত তো যে কেউ বা সবার জন্য তো অ্যাক্সেস নাই মনে হয় যতটুকু জানি। না, সবার জন্য রেকমেন্ডেশন লাগবে আরো আর কি। রাইট, এটা আছে। তো এই আন্দোলনটা, এটা যদি আমরা একটা আন্দোলন বা মুভমেন্ট হিসেবে দেখি, এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বা অন্যান্য ধরেন জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যারা আছে তাদের ব্যাপারে কি সাজেশন দেবেন? মানে বিইং ধরেন এই ধরনের একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে আপনি যেভাবে এটাকে রান করছেন, খুবই অর্গানাইজ মাশাআল্লাহ, আমি নিজেও এটার মেম্বার এবং আপনারা অনেক অ্যাক্টিভ। সো এই শিক্ষাটা থেকে যদি কেউ এরকম করতে চায় তাদের বিষয়ে কি পরামর্শ দিবেন? এটা পরামর্শ খুবই সহজ। বা এমইসির কোনো আছে কিনা যে জেলা লেভেলে বা থানা লেভেলে সবাই করতে চায়, বাট এটা কোঅর্ডিনেট করা অনেক টাফ। যেটা চাই সে মানুষ লোকাল মানুষের উপর ট্রাস্ট করে। সো চিটাগাঙে যদি কেউ করে, অবভিয়াসলি আমি চিটাগাঙের কথাবার্তা বুঝিও না, বলতে পারি না। আমরা এখানে গিয়ে যদি ওরা তো বাংলা বোঝে, শুদ্ধ ভাষায় যদি ওদের নেটওয়ার্কিং সাথে ওদের সাথে নেটওয়ার্কিং করি, চিটাগাঙের প্রফেশন আছে, খুব একটা কাজে দেবে না। হ্যাঁ, ওদের কাজে দেবে ওদের লোকাল মানুষের, লোকাল ইনফ্লুয়েন্সিয়াল লোকদের সাথে। সো আমাদের যে মডেলটা আর কি, হ্যাঁ, এটা যেভাবে অপারেট করে এই মডেলটাকে ফলো করে ওখানে করতে পারে, আমরা অ্যাডভাইস দিতে পারি। এটা অলরেডি ইনফ্যাক্ট ট্রাই করছেও, আর একটু রিগোরাসলি ট্রাই করলে হবে। আমরা চাই যে এই জিনিসগুলো বিভাগীয়, অ্যাটলিস্ট বিভাগীয় বা মেট্রোপলিটন যে সিটিগুলো আছে সেগুলিতে হোক। হ্যাঁ, একটা বাট আমরা সেন্ট্রালি এটা নিজেরা ওভাবে অপারেট করতে চাই না আসলে। ইন্ডিপেন্ডেন্ট থাক। চিটাগাং ক্লাব আছে, ঢাকা ক্লাব আছে, সবাই ইন্ডিপেন্ডেন্ট, লোকাল লিডারশিপ থাক। এবং এটাই মেজাজ, এটাই ইসলামী মেজাজ, লোকাল লিডারশিপ, লোকাল ইনফ্লুয়েন্সিয়াল থাক। আমাকে দাবিন দিবেন আসলে চিটাগাঙে, হ্যাঁ, একদিন দুই দিন দিবে আর কি, বা এরপরে খুব একটা বার্তা দিবে না, যে আমাদের মতো কথাবার্তা বলে না। হ্যাঁ, সো ভাইয়া, অনেক হতাশার কথা আসছে, অনেক আশার কথা আসছে। আপনি যদি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে লাস্ট কিছু মেসেজ দিতে চান বা অ্যাডভাইস, মানে অ্যাকর্ডিং টু ইসলাম বা প্রোডাক্টিভিটি, সো যদি দেন। প্রোডাক্টিভিটি এইগুলি অনেক হ্যাক এগুলি পাওয়া যাবে। হ্যাঁ, বেশি আগে যেটা বললাম যে এগুলি সব দেখা যাবে সুন্নাহ থেকে উৎসরিত। সো আমার মেসেজ এটা, যদিও এটা কি বলে সাজেস্ট করার মতো এনাফ যোগ্যতা আমার নাই, বাট কোরআন হাদিস এগুলি ভালো মতো জানতে হবে। হ্যাঁ, আমরা আমাদের নিজস্ব মুসলিমদের যে রুট, এটা যদি না বুঝি যে আমাদের কোন সিলসিলা, আমাদের কাদের উত্তরসূরি এটা নিজেরা ডিসকভার না করি, তাহলে আসলে আমাদের ফুল পোটেনশিয়াল অ্যাজ এ মুসলিম কালেকটিভলি এটা হারনেস করা যাবে না। সো এর ফার্স্ট স্টেপ হলো কোরআন হাদিসের দিকে ফিরে যাওয়া। আমি একটা কনফারেন্সে গিয়ে জিজ্ঞেস করলাম, এইখানে কাভার টু কাভার কোরআন শরীফের মানে তর্জমা কয়জন পড়ছেন? 10% হবে। 10% না, প্র্যাকটিসিং কমিউনিটির মধ্যে যারা সবাই পাঞ্জাবি পরা, সবাই দাড়ি রাখা, তাদের মধ্যে 10%। সেটা একটা ডিজাস্টার। তর্জমা মানে শুধু তর্জমা, তাফসির না, হাদিস তো বাদই। আমরাও জানি হাদিস জানি, অনেক ব্যাপার না, এরকম না, বাট ফার্স্টে জানতে হবে এগুলি অ্যাভেলেবল। হ্যাঁ, থট প্রসেসটা ক্লিয়ার করতে হবে, যে আমাদের থট প্রসেস যে কোনো কিছু করার আগে এগুলি যাতে ইসলামিক্যালি হয়, এটার জন্য কোরআন হাদিস বুঝতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। সো এটা একটা মানে খুব জেনারিক সাজেশন, বাট খুবই ইম্পর্টেন্ট সাজেশন। আমাদের বড় বড় ওলামারা কিন্তু একেবারে বেসিক সাজেশন দেয়, এটা বারবার রিপিট করে, কারণ এটাই দরকার। খুব কমপ্লেক্স একটা জিনিস বললাম, মানে যাতে যেটা বুঝতেই, অনার্স পাস করা ছাড়া কেউ বুঝতেই পারলো না, একটা ভাব আসলো, কাজ হলো না। এক্স্যাক্টলি, জার্গন। আমার মেইন মানে বেসিক সাজেশন হলো কোরআনের ট্রান্সলেশন পড়া এবং রিলেটেডলি হাদিস পড়া, পারলে তাফসির পড়া, এবং এটা কন্টিনিউয়াস। কোরআন শরীফ কিন্তু প্রতিবার ডিফারেন্ট ট্রান্সলেশন পড়লে নতুন নতুন জিনিস ডিসকভার হয়, তাফাক্কুর হয়। এটা একবার না, এটা সারা জীবন পড়তে হবে, পারলে প্রতিদিন কিছু অংশ পড়া, এটা আমার সাজেশন। সো ওই যে ইয়াটা মনে পড়ছে ভাই, কি যেন একটা বললাম, অ্যাটেনশন ইকোনমি। কথা বলতে গেলে এটা আবার এটা হ্যাক আছে ভাইয়া। হ্যাঁ, যে ধরেন আপনি কারোর সাথে কোনো মিটিং করবেন, শুরুতে প্রথমেই 3টা ইনফরমেশন দিবেন তাকে, মানে স্ট্যাটিস্টিক্স বা ডেটা বা এই ধরনের দিবেন, বুঝছেন, যে একটা জার্গন দিবেন, তাহলে মিটিং ধরেন স্ট্রেঞ্জার, এটা কমিউনিকেশন হ্যাক, বুঝছেন। সো এই ধরনের অনেক হ্যাক ট্যাক এখন দেখি, যাই হোক কাজও হয় আসলে। হ্যাঁ, কাজ হয় জন্যই তো আসলে এই হ্যাকগুলো আছে। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি মানে খুবই
প্রাণবন্তভাবে আজকের এপিসোডটা আজকে এনজয় করেছি। তো আমরা খুব মানে ক্যাজুয়াল আনঅফিশিয়াল ছিলাম। খুবই ক্যাজুয়াল, এটা কোনো পডকাস্ট বলা যাবে না মনে হয়। এটাই পডকাস্টের মেজাজই তো এরকম। সিম্পল, হ্যাঁ। তো Right. সে তো আমার ঢাকা কলেজের 3 বছর জুনিয়র, তাই না? অলমোস্ট আমি 2002-04 এর আচ্ছা, আমি 98, সো 3-4 বছর 4 junior। বছরের। সো সেই ক্ষেত্রে অনেক বেশি আমরা ক্যাজুয়াল, ইট হ্যাড টু বি ক্যাজুয়াল। হ্যাঁ, অন্যদের সাথে হয়তো একটু ফর্মাল ছিল, আমার সাথে থাকতে পারবা না। না, আমরাও ওই পডকাস্টটা একটু ক্যাজুয়াল রাখারই চেষ্টা করি। পডকাস্টের মেজাজও এরকম যে একটু ক্যাজুয়াল। এটা তো ইন্টারভিউর সাথে, এটা আমাদের অনেকে কমেন্ট করে, ব্যাড কমেন্ট করে যে ভাই আপনি বেশি কথা বলেন এই সেই। সো এটা তো আসলে বেসিক্যালি কনভারসেশন। সো ওইটারই একটা ধরেন স্ট্রাকচারড ওয়ে। সো আমরা মূলত ভাইয়া ইয়াটা পডকাস্টটা করছি আসলে সাদকা জারিয়ার নিয়তে, যে আমরা তো একদিন আসলে থাকবো না। সো এই কন্টেন্টগুলো থাকবে। তো মানুষ যেভাবে দেখুক, যদি এআই দিয়ে সামারি করেও দেখে, এখান থেকে উপকার পায়। সো আমরা আশা করি যে এটার বেনিফিট পাবো ইনশাল্লাহ। সো আমাদের অডিয়েন্সকেও আমরা রিকোয়েস্ট করি যে আপনারাও এটার প্রচারে অংশ নিয়ে আপনারাও এটা থেকে বেনিফিটেড হন দুনিয়াতে এবং আখেরাতে। আর আমরাও তাহলে একটু গ্রো করার ইয়ে পাবো আর কি, রসদ পাবো, যেহেতু এখন ওই যে অ্যাটেনশন ইকোনমি প্লাস নাম্বার ম্যাটার্স, যে এতগুলা ভিউ আসছে বা এতগুলা সাবস্ক্রাইব। সো এই রিকোয়েস্টটা করে আজকে আমরা আমাদের এই এপিসোডটা শেষ করবো। ইনশাল্লাহ আগামী পডকাস্টে দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।